শিল্প সমন্বয়ের কার্যক্রমে সকলকে স্বাগত জানাই। শিল্প সমন্বয় নামে একটি প্রতিষ্ঠান আমরা গড়েছিলাম 1996 সালে, আজ থেকে 24 বছর আগে। শিল্প সমন্বয় নামের মধ্যেই এর উদ্দেশ্য কিছুটা প্রতিভাত। আমরা চেয়েছিলাম শিল্পের বিভিন্ন যে শাখা আছে, দৃশ্যকলা, সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, এই সমস্ত মাধ্যমের মানুষরা এই কেন্দ্রটিতে আসবেন। তাদের মধ্যে ভাব বিনিময় হবে, মত বিনিময় হবে, এবং আমরা আমাদের যে কার্যক্রম রাখবো তার মধ্যে আমরা শিল্পকলার বিভিন্ন শাখার কিছু কিছু উপস্থাপনের চেষ্টা করব। আমাদের সেই উদ্দেশ্যে পুরোপুরি সফল হয়েছে এমন কথা বলা যাবে না, তবে 2.5 বছরের সময়কালের মতো আমরা এটা চালাতে পেরেছিলাম। সেই সময়ের মধ্যে আমরা মোটামুটি ছোট বড় অনেকগুলো আমার কর্মসূচি করতে পেরেছিলাম। আমাদের মনে রাখতে হবে যে 1996 সাল, তখন কম্পিউটার খুব কম লোকের হাতেই ছিল। ইন্টারনেট, মোবাইল ফোন, সিডি, পেন ড্রাইভ, এগুলোর নামও আমাদের জানা ছিল না। তখন আমাদেরকে স্লাইড প্রজেক্টরের মধ্যে স্লাইড বসিয়ে বসিয়ে কর্মসূচি করতে হতো, অথবা টেলিভিশনে ক্যাসেটের মাধ্যমে ভিডিও দেখানো সম্ভব ছিল। সেভাবে আমরা অনেক ডকুমেন্টারি দেখিয়েছি, অনেক চলচ্চিত্র দেখিয়েছি। এটির উদ্বোধন ঘটেছিল 16 ডিসেম্বর 1996, বাংলাদেশের বিজয়ের 25 বছরে, অর্থাৎ তার রজত জয়ন্তীতে। প্রদর্শনী উদ্বোধন করেছিলেন কবি শামসুর রহমান। এটি উদ্বোধন হয়েছিল শিল্পী শিশির ভট্টাচার্যের প্রথম একক প্রদর্শনী দিয়ে। 3 দিন ব্যাপী এটি অনুষ্ঠান ছিল। দ্বিতীয় দিন তারেক মাসুদের মুক্তির গান ছবিরও প্রথম প্রদর্শনী হয়েছিল এখানে। তখন আমরা আমাদের যে প্রযুক্তি ছিল, টেলিভিশনে ক্যাসেটের মাধ্যমে আমরা মুক্তির গান দেখিয়েছিলাম। এছাড়া আরো কিছু কর্মসূচি ছিল। পরবর্তীকালে আমরা আরো কিছু একক প্রদর্শনী করতে পেরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীলুফার জামানের একক প্রদর্শনী, মাহবুবুর রহমানের একক প্রদর্শনী। এগুলো সবই প্রথম একক প্রদর্শনী। এবং মাহবুবুর রহমান তার প্রদর্শনীর সঙ্গে পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি পারফরমেন্সও করেছিলেন। মনে হয় এটি চট্টগ্রামে প্রথম পারফরমেন্সের একটি নমুনা। এছাড়া শিল্পী স্বপন চৌধুরীর মুক্তিযুদ্ধকালীন আঁকা স্কেচের একটা একক প্রদর্শনী আমরা করেছিলাম। বাংলাদেশের অগ্রণী আলোকচিত্রী নওয়াজেশ আহমেদের একটি আলোকচিত্রের একক প্রদর্শনী, সেটি আমরা করেছিলাম। আমাদের বিভাগের ছাত্র সন্ত্রাসীদের হাতে নিহত সঞ্জয় তলাপাত্রের ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার আলোকচিত্র ইত্যাদি নিয়ে আমরা একটি প্রদর্শনী করেছিলাম। তার মৃত্যুর অনতি পরেই এটি পরিকল্পনা করেছিলেন শিল্পী ঢালি আল মামুন, এবং তিনি তার প্রথম দিককার একটি ইনস্টলেশনও এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত করেছিলেন। এছাড়া আমরা উত্তর কোরীয় কিছু শিল্পীর একটি প্রদর্শনী করেছিলাম। সেই সঙ্গে তাদের একটি কর্মশালাও ছিল। তাদের যে নিজস্ব ধরনের জল রং চিত্র অঙ্কন পদ্ধতি, সেটি তারা একটি কর্মসূচির মাধ্যমে আমাদের ছাত্রদের শিখিয়েছিলেন। এছাড়া শিল্পী রুহুল আমিন কাজলের নেতৃত্বে ইউরোপ থেকে একদল শিল্পী এসেছিল। তাদেরকে নিয়ে আমরা চট্টগ্রামের শিপ ব্রেকিং এর যে এলাকা, সেখানে একটি কর্মশালা করিয়েছিলেন। সেখানে তারা যে ভাঙা জাহাজের গায়ে ছবি এঁকেছিলেন। শিপ ব্রেকিং এর সাধারণত কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয় না। সম্ভবত এটি প্রথম একটি শিল্পী দল সেখানে গিয়ে কাজ করেছিলেন। কাঙ্গালানি সুফিয়ার একটি গানের অনুষ্ঠান আমরা করেছিলাম। নারী মুক্তিযোদ্ধা তারামন বেবিকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। এছাড়া কয়েকজন দুস্থ ছাত্র যারা অর্থাভাবে পড়াশোনা চালাতে পারছিলেন না, তাদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছিলাম, যাতে তারা পড়াশোনা
সম্পন্ন করতে পারেন। সংগঠনটি ছিল আমাদেরই পৈতৃক বাড়ির একটি ফ্ল্যাটে, যেখানে মোটামুটি মাঝারি আকৃতির একটি এক্সিবিশন হল ছিল, দুটি কক্ষ ছিল। এছাড়া একটি কক্ষ ছিল যেটি একটি পাঠাগার হিসেবে আমরা চালু করেছিলাম। আমার সমস্ত বইপত্র, এছাড়া আমাদের অনেকে সাহায্য করেছিলেন বইপত্র, পত্রপত্রিকা ইত্যাদি দিয়ে। সেটি প্রতিদিন 5টা থেকে 8টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা ছিল। এর বাইরে যেটি আমরা করতে পেরেছিলাম যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি করে অনুষ্ঠান, সেটি বক্তৃতা, আলোচনা বা স্লাইড শো অথবা টেলিভিশনে ক্যাসেটের মাধ্যমে কোনো একটি ডকুমেন্টারি অথবা কোনো ভিডিও দেখানো, এইভাবে কিন্তু আমরা প্রতি বৃহস্পতিবারই প্রায় মোটামুটি ভাবে আমরা করতে পেরেছি। তো বলা যেতে পারে যে এই 2.5 বছরে আমরা প্রায় 100-এর কাছাকাছি অনুষ্ঠান করেছি, ছোট বড় সবগুলো মিলিয়ে। পরে নানান কারণে এটি বন্ধ করে দিতে হয়, কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটি ইচ্ছা ছিল যে শিল্প সমন্বয়কে আবার আমরা চালু করতে পারি কিনা। এবং যখন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নিলাম, তখন এই ইচ্ছাটি আরো একটু জোরদার হলো। এবং এর মধ্যে প্রযুক্তির যে নানাবিধ উন্নতি ঘটেছে, তাতে আমি দেখতাম যে আমাদের ফিজিক্যাল স্পেসের প্রয়োজন নেই। ফিজিক্যাল স্পেস চালানো হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। এর মধ্যে আমার শারীরিক কিছু অসুবিধাও তৈরি হয়েছে। তখন আমরা ভাবছিলাম যে অনলাইন ভিত্তিক নানান অনুষ্ঠান আমরা করতে পারি। আসলে বলতে গেলে আমরা চারুকলা ইনস্টিটিউটের সহযোগিতায় তাদের মিলনায়তনে বেশ কিছু পাওয়ার পয়েন্ট অনুষ্ঠান করেছি। সেগুলোর মাধ্যমে আসলে আমাদের কর্মসূচির একটি ইচ্ছা তার মধ্যে প্রতিফলিত হয়েছে। আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু করিনি, কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিছু অনুষ্ঠান আমরা করেছি। তো পরে যখন আমরা এটা শুরু করবার পরিকল্পনা করছিলাম, তখনই করোনা পরিস্থিতির কারণে একটি অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় এবং আমরা ভেবেছিলাম যে এটি শুরু হয়েছিল বাংলাদেশের বিজয়ের 25 বছরে, 1996 সালে তার রজত জয়ন্তীতে। 2021 সালে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং 16 ডিসেম্বরে এটি আবার আনুষ্ঠানিকভাবে শুরু করা যেতে পারে, এরকম একটি ভেবেছিলাম। তো সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে যদি আমরা করোনা পরিস্থিতির উন্নতি ঘটে আবারও শুরু করতে পারবো, কিন্তু তার আগে আমরা ভাবছি বসিরহাট থেকে আমরা কিছু অনলাইন ভিত্তিক অনুষ্ঠান করতে পারি এবং সেটি মূলত হবে একটু বিস্তারিত বক্তৃতামালা। এটি রেকর্ডেড অবস্থায় আমরা যদি ইন্টারনেটে মুক্ত করে দিই, তাহলে হয়তো এটি সবাই দেখতে পাবেন। এরকম একটি কিছু আমরা শুরু করতে চাচ্ছি। তো এই ইচ্ছা থেকেই আজকে আমরা অনলাইন ভিত্তিক একটি বক্তৃতার সূচনা করছি এবং এটি ধারাবাহিকভাবে চলবে বলে আশা করি। আমরা সবসময় দেখেছি যে আমরা আমাদের নিজস্ব যে শিল্প ইতিহাস, এটি আমরা আমরা যে পাশ্চাত্যের শিল্প ইতিহাস আমরা যেভাবে জানি, ঠিক সেভাবে আমরা আমাদের শিল্প ইতিহাসটা জানি না, কিছুটা ধোঁয়াটে ভাবে জানি, কম জানি। এবং ইন্টারনেটেও যে নানান ইমেজ দেখার সুযোগ আছে, সেখানেও আমরা দেখেছি যে এই অঞ্চলের শিল্পের সেই ধরনের ভালো উদাহরণ খুব বেশি নেই। তার ফলে আমরা যখন একজন সমসাময়িক বাংলাদেশি শিল্পী বা এই অঞ্চলের শিল্পীকে নিয়ে কাজ করতে যাই, তখন দেখি যে আমরা ইন্টারনেটের সহযোগিতা তেমন বেশি কিছু তেমন পাই না ওখানে। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই ধরনের একটি সিরিজ বক্তৃতা যদি আমরা করি, তো প্রথমে আমরা দক্ষিণ এশিয়া নিয়ে শুরু করলাম এবং সেটির একটি বক্তৃতা ক্রম তৈরি করে যদি আমরা করি, তাহলে হয়তো এটি তরুণ এবং ছাত্র যারা আছেন আগ্রহী তাদেরকে কাজে লাগবে। দক্ষিণ এশীয় দৃশ্যকলা যাত্রাপথ 1
এই নামে আজকে আমরা বক্তৃতামালাটা শুরু করতে যাচ্ছি, যার শিরোনাম হচ্ছে রবি বর্মা থেকে জয়নুল আবেদিন, আধুনিকতার বিবর্তন। আমরা আজকে যে একটি ভাবনা বা বয়ান উপস্থাপন করতে চাইছি তা হলো একটি সুপ্রাচীন সভ্যতা, যার অন্যতম প্রকাশ ছিল তার একান্ত অনন্যতায় ভাস্বর দৃশ্যকলার নিদর্শন, যা ছিল রূপের ত্রিমাত্রিক প্রত্যক্ষতার তাৎক্ষণিক বিবরণ নয়, দৃশ্যের অন্তর্গত ভাব ও চিরকালীনতার উপলব্ধি চালিত ব্যঞ্জনা, এবং বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা হিসেবে যা ছিল পরিচিত এবং নন্দিত চিত্র, ভাস্কর্য, স্থাপত্যের অনুপম সৃষ্টিতে সমৃদ্ধ সেই বিশাল ভূখণ্ডটি সম্পূর্ণ অচেনা একটি বিদেশি শক্তির উপনিবেশে পরিণত হওয়ার ফলে তার দৃশ্যকলা চর্চার ক্ষেত্রগুলোতে কি ধরনের প্রতিক্রিয়া বা সংকট দেখা দিয়েছিল, এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা যে জাতীয়তাবাদী চেতনার জাগরণ সূচিত করেছিল, তার ভেতর দিয়েও 1947-এর স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত ভবিষ্যৎ ভারতের দৃশ্যকলার যে বিবিধ রূপরেখা নির্মাণের প্রয়াস চলছিল, তার একটি বহুমাত্রিক পাঠ স্থানের চেষ্টা করা। শিল্প সমন্বয়ের যে দ্বিতীয় শুরু, সেই যাত্রারম্ভকালে আমরা বিশেষভাবে স্মরণ করতে চাইছি এদেশের শিল্প সৃষ্টি ও দৃশ্যকলার প্রাতিষ্ঠানিক চর্চার সূচনাকারী বাংলাদেশের সর্বাগ্রগণ্য শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। আমাদের বিষয় চয়নে অর্থাৎ একটি ঔপনিবেশিক পরিমণ্ডলে স্বদেশের শিল্পরূপ নির্মাণের ক্ষেত্রে এবং পরবর্তীতে উত্তর উপনিবেশিক দেশটি আমরা পেলাম, সেই দেশের শিল্প ধারা নির্মাণের ক্ষেত্রে তার সৃষ্টি ও ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মীয় বিভাজন চেতনার মাধ্যমে সৃষ্ট পাকিস্তানের সাংস্কৃতিক রূপ নির্মাণের ক্ষেত্রেও তার যে ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে উদার মানবিক দৃষ্টিভঙ্গির রয়েছে, সেটিরও আমরা বিশিষ্ট ভূমিকা আছে বলে মনে করি। এই কারণে আমাদের আজকের আলোচনার মূল দৃষ্টিবিন্দু থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সৃষ্টিকর্মের প্রতি, এবং পরাধীন ভারত ও 47 পরবর্তী পাকিস্তানের দৃশ্যকলার পথ নির্দেশে তার যে বিশিষ্ট ভূমিকা, সেটি অনুধাবনের প্রয়াসের প্রতি। আশা করি আজকের এই আলোচনা 1757 সালে ভারতে ঔপনিবেশিক শাসন কায়েমের সূচনা থেকে জয়নুল আবেদিনের শিল্পী জীবন পর্যন্ত একটি ধারণা সূচিত করবে, যার মধ্যে বাংলাদেশেও কিছুটা আলোচিত হবে, যা আরো নতুন নতুন ভাবনা ও বিশ্লেষণের মাধ্যমে আমাদের সকলকে নবতর উপলব্ধিতে পৌঁছতে সাহায্য করবে। ঔপনিবেশিক শাসনের গোড়াপত্তনের কথা বলতে গেলে আমাদের আরো একটু পেছনে ফিরতে হবে। আমরা এরকম আমাদের কাছে প্রমাণ আছে যে রোমান সভ্যতার সঙ্গে ভারতের সভ্যতার বাণিজ্য ছিল, আদান প্রদান ছিল। বিশেষ করে এই বাংলার মসলিনের চাহিদা রোমান সভ্যতায় ছিল। এই যে বিনিময়, এটি মূলত স্থলপথ পথে হলেও নৌপথেও ছিল, কিন্তু মাঝখানে এটি বন্ধ হয়ে গেছিল। যখন অটোম্যানরা প্রায় ইউরোপের অনেকখানি অংশ দখল করে ফেলে, তখন তাদের কারণে রোমান সাম্রাজ্য অনেক সংকুচিত হয়ে যায় এবং রোমান সাম্রাজ্যের সঙ্গে আমাদের নৌপথে যাতায়াত বন্ধ হয়ে যায়। তারপরে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। পুরো আফ্রিকা ঘুরে এসে তিনি কালিকটে গিয়ে এসে পৌঁছান, এবং ইউরোপীয়রা আবার নতুন করে ভারতে যাবার নৌপথ আবিষ্কার করলো, জানতে পারলো। ভারত তখন পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী একটি রাষ্ট্র, এবং ঔপনিবেশিক শাসনের মধ্যে ভারত ছিল একটা অত্যন্ত আলাদা ধরনের ব্যাপার। বিশাল ভূখণ্ড, যার রয়েছে নিজস্ব সভ্যতার ইতিহাস, পৃথিবীর অন্যতম প্রাচীন একটি সভ্যতা, যেটি তাকে যারা ঔপনিবেশিকতার শিকলে আবদ্ধ করেছিল তার চেয়ে উন্নত ছিল তাদের সমস্ত কিছু। তারা সম্পদশালী ছিল অত্যন্ত। পৃথিবীর বাণিজ্যের 24 ভাগ তখন ভারতের হাতে ছিল। সেই সময় আমরা ঔপনিবেশিক শক্তির হাতে যে একটি
বন্দি জীবনে আবদ্ধ হলাম, সেটি কিভাবে সংঘটিত হয়েছিল সেটি হয়তো আজকে ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আমরা এখানে বলতে পারি এটুকু তথ্য যে মোগল শাসনকাল থেকেই আমরা দেখি যে ইউরোপীয় বণিকরা কিন্তু ভারতে আসতে শুরু করেছিলেন এবং তারা ভারতের সম্রাটদের কাছ থেকে, মুঘল সম্রাটদের কাছ থেকে এবং স্থানীয় শাসকদের কাছ থেকে অনুমতি নিয়ে বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করেছিলেন। এবং এই বাণিজ্যের জন্য ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কোম্পানি গঠন করেছিলেন। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ আমরা ছিলাম সেটি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু তাদেরও অনেক আগে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এমনকি ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। ব্রিটিশ, ফরাসি, স্প্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও হয়েছিল। তো এগুলো সবাই বাণিজ্যের জন্য তারা প্রতিযোগিতা করতো এবং এই বাণিজ্যের একটা প্রধান দিক ছিল মশলা এবং বস্ত্র শিল্প। এছাড়া চীনের মাধ্যমে রেশম ইত্যাদি আরো অনেক দ্রব্য এখান থেকে ইউরোপে যেত। সেগুলোকে সংগ্রহ করে এই সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ভারতের বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি স্থাপন করেছিল এবং সেই সব জায়গায় এগুলো মোটামুটি গুদামজাত করার একটা ব্যবস্থা তারা করেছিল। এবং তাদের পণ্যের নিরাপত্তার জন্য তারা স্থানীয় শাসকদের কাছ থেকে নিজেদের সেনাবাহিনী রাখার অনুমতিও জোগাড় করেছিল। এবং মোগল সাম্রাজ্য যখন পতনোন্মুখ, তার দুর্বল অবস্থা, প্রায় তা বিভাজিত হয়ে যাচ্ছে, সেই রকম অবস্থায় তারা তাদের শক্তি বাড়াতে শুরু করলো এবং নৌ শক্তি যার যত বেশি সে তত বেশি সুবিধা আদায় করে নিল। আমরা দেখলাম যে ব্রিটিশদের নৌ শক্তি অনেক বড় ছিল, অনেক বেশি শক্তিশালী ছিল। তারা, ফরাসিরা এবং পর্তুগিজরা মূলত এরাই নানাভাবে ভারতের বিভিন্ন জায়গায় বড় বড় ঘাঁটি স্থাপন করেছিল। তো আমরা জানি যে 1757 সালে পলাশীর যে যুদ্ধ ঘটেছিল সেখানে বাংলা, বিহার, উড়িষ্যার যিনি নবাব ছিলেন তিনি ইংরেজদের হাতে পরাস্ত হওয়ার ফলে এই পূর্ব ভারতের একটি বিশাল অংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মালিকানাধীন হয়ে যায়। আমরা যদিও বলি যে সেই সময় থেকে ভারত ঔপনিবেশিক শাসনে গেছে, আসলে পুরো ভারত জয় করতে তাদের প্রায় 100 বছর লেগেছে। কারণ বিশাল একটি ভূখণ্ড তারা সবটাই একসাথে জয় করতে পারেনি এবং ভারতের ভিতর থেকেও বিভিন্ন যে আঞ্চলিক শক্তিগুলো ছিল তারা কিন্তু বাধা দিয়েছে। আমরা দেখি যে মারাঠারা বাধা দিয়েছে, শিখরা বাধা দিয়েছে। সবচেয়ে বড় প্রতিরোধ করেছিলেন মহীশূরের শাসক টিপু সুলতান। তিনি ইংরেজদের বিরুদ্ধে 4টি লড়াই লড়েছিলেন, যেটাকে বলা হয় অ্যাংলো মাইসোর ওয়ার্স। প্রথম 2টি যুদ্ধে তিনি বিজয়ী হয়েছিলেন এবং ইংরেজদের হটিয়ে দিয়েছিলেন। তৃতীয় যুদ্ধে তিনি ইংরেজদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হন এবং সেই সন্ধির শর্ত যাতে তিনি পালন করেন সেজন্য তিনি লর্ড কর্নওয়ালিসের কাছে তার 2 পুত্রকে জিম্মি হিসেবে সমর্পণ করতে বাধ্য হন। চতুর্থ যুদ্ধে টিপু সুলতান পরাজিত এবং নিহত হন। এইভাবে আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার ঘটছিল এবং সর্বশেষ যে সাম্রাজ্য, যে রাজ্যটি তারা দখল করেছিল সেটি হচ্ছে যেটাকে বলা হয় আউধ, যার রাজধানী ছিল লখনৌ। এরকম ছোট ছোট শাসক সারা ভারতে অনেক ছিল যারা ইংরেজের বর্ষতা স্বীকার করে নিয়েছিল। ইংরেজকে একটা কর তারা দিত, কিন্তু নিজেরা দেশ শাসনের অধিকার পেয়েছিল। আউধ ছিল অত্যন্ত সম্পদশালী এবং আউধের নবাব ওয়াজিদ আলী শাহ তিনি অত্যন্ত প্রজাবৎসল ছিলেন, আবার তিনি শিল্প সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নিজে কবি ছিলেন, গান রচনা করতেন এবং গান, নৃত্য, শিল্পকলা, সাহিত্য এগুলো নিয়ে তিনি থাকতেন। তিনি এগুলো খুবই অনুরাগী ছিলেন। তো এই ওয়াজিদ আলী শাহকে সিংহাসনচ্যুত করার জন্য ইংরেজরা নানান চক্রান্ত করে এবং সেই চক্রান্তের মাধ্যমে ওয়াজিদ আলী শাহের আসলে পতনের মধ্য দিয়েই পুরো ভারতে ইংরেজ শাসন কায়েম হয় 1856 সালে। আপনারা অনেকেই নিশ্চয়ই সত্যজিৎ রায় পরিচালিত শতরঞ্জ কে খিলাড়ি
চলচ্চিত্রটি দেখেছেন, এটি কিন্তু ওয়াজিদ আলী শাহের সিংহাসনচ্যুতির যে করুণ কাহিনী সেটি নিয়ে রচিত। মুন্সি প্রেমচাঁদ এটি লিখেছিলেন এবং 1977 সালে সত্যজিৎ রায় এটি চলচ্চিত্রে রূপ দেন। আমরা দেখছি 1856 পরে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং সেই সিপাহী বিদ্রোহের ফলে কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটেছিল। ইংরেজ শাসকরা দেখলো যে সিপাহী বিদ্রোহে প্রচুর ভারতীয় মারা গিয়েছিল, লক্ষাধিক, কিন্তু কয়েক হাজার ইংরেজও মারা গিয়েছিল এবং তারা মনে করলেন যে একটি বাণিজ্যিক কোম্পানি এত বড় একটি ভূখণ্ড শাসন করবার যোগ্যতা রাখে না, এটি সরাসরি ব্রিটিশ সরকারের অধীনস্থ হওয়া দরকার। এবং সেই কারণে এই সময় থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তিনি ব্রিটেনেশ্বরীর সঙ্গে ভারতেশ্বরী হয়ে ওঠেন, অর্থাৎ ব্রিটিশ রাজ তখন থেকে শুরু হয়। এর আগের পর্বটাকে বলা হয় কোম্পানি আমল, এটাকে বলা হয় ব্রিটিশ রাজের আমল। তো যাই ঘটে থাকুক, আমরা মোটামুটি ভাবে চিত্র ভাস্কর্যের মধ্যে এই ভারতবাসী কিভাবে তার নিজেকে প্রকাশের পথ খুঁজছিল, কিভাবে কখনো ইউরোপ থেকে নিয়ে কখনো তাকে প্রত্যাখ্যান করে দৃশ্যকলার নানান পথ রচনার চেষ্টা করছিল, সেটি আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে ভারতের প্রাচীন যে সমৃদ্ধ শিল্প তার দু একটি অল্প কয়েকটি নমুনা আমরা দেখে নেব, কারণ এটা আমরা সবারই জানা আছে। এটি গান্ধার শিল্পের একটি নমুনা, আপনাদের নিশ্চয়ই জানা আছে। গান্ধার অর্থাৎ কুষাণ পর্বের এটি প্রথম খ্রিস্টপূর্ব সময়কালে তৈরি করা। তার মধ্যে গ্রিক প্রভাব আমরা দেখছি, কিভাবে নানান সংস্পর্শগুলো প্রভাব বিস্তার করছে। এরপরে আমরা দেখছি অজন্তা। অজন্তা বিষয়ে হয়তো আমরা আলাদাভাবে কখনো উপস্থাপন করব। এই যে আমরা একটা সিরিজ উপস্থাপনের চেষ্টা করছি, তার মধ্যে অজন্তা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই তার ভিন্নতা এবং উন্নত শিল্পরূপ, এর কোনো তুলনা সারা পৃথিবীতে নেই যে একটি অঞ্চলে এতগুলো গুহার মধ্যে এই মাপের শিল্প সেই সময় নির্মিত হয়েছে। এর সময়কাল দ্বিতীয় খ্রিস্টপূর্ব থেকে সপ্তম খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 900 বছর ধরে এটি বিভিন্ন পর্বে শিল্প নির্মিত হয়েছে। এটি একটি চালুক্য শিল্পকলা। আমি একটু ভিন্ন ধরনের উদাহরণ দেখাতে চাচ্ছি যেগুলো আমরা জানি না। যেমন চালুক্য আমরা খুব একটা পড়ি না, এটা দক্ষিণ ভারতীয়, কিন্তু ভারতীয় ভাস্কর্যের যে রূপ, তার যে অন্তর্গত সৌন্দর্য এবং বাইরের ত্রিমাত্রিক রূপের চেয়েও তার ভিতরকার ছন্দ, কাব্যিকতা, এগুলো যে একটা বড় ব্যাপার ছিল, তার ভিতরের নিজের দিকে তাকানো, এগুলোকে ভারতীয় শিল্পে কিভাবে উপস্থাপন করা হয়েছে তার একটি নমুনা। এটি খাজুরাহো ও মধ্য ভারতে চান্দেলা রাজবংশের সময় এটি তৈরি হয়েছিল। 8ম শতাব্দী থেকে 11শ শতাব্দী পর্যন্ত এটি ছিল। এটিও একটি অনুপম নিদর্শন ভারতীয় ভাস্কর্যের, যে তার মধ্যে ছন্দ, তার মধ্যে কাব্যিকতা, তার মধ্যে রূপের অপরূপ যে একটি প্রকাশ, এবং সবসময় ভাবটা তার মধ্যে প্রবল, বাস্তবতার চেয়ে ভাবটা যে প্রবল হয়েছে সেটির একটি ভালো উদাহরণ হিসেবে আমরা এটি দেখতে পাই। মুঘল অনুচিত্র বা মিনিয়েচার, এগুলো তো সারা বিশ্বে নন্দিত, এবং তার মধ্যে এত রকমের বৈচিত্র্য রয়েছে, এত রকমের বিষয়বস্তু রয়েছে। আমাদের ইচ্ছা আছে যে মুঘল শিল্প নিয়েও আমরা আলাদাভাবে একটি উপস্থাপন করব। এমনকি মুঘল স্থাপত্য তো অসাধারণ, যেটি নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে। সর্বশেষ আমি দেখাচ্ছি, এটি একটি চোল ভাস্কর্য। এটাও দক্ষিণ ভারতীয়, যেমন চোল যেটাকে সাউথ ইন্ডিয়ান ব্রঞ্জেস বলা হয়, সেগুলো তো অসাধারণ একটা শিল্পরূপ আমরা দেখি। এটি আমরা অনেকেই চিনি, নটরাজ। এই নটরাজ মূর্তি দেখে আধুনিক শিল্পের একজন পথিকৃৎ ভাস্কর অগস্ত্য রদা বলেছিলেন যে এর উপর তার কোনো
ভাস্কর্য হতে পারে না। ভাস্কর্যের শ্রেষ্ঠতম একটা রূপ হচ্ছে এটি। তো এরকম একটি উন্নত শিল্প রূপ আমরা নির্মাণ করেছিলাম, তাদের চেয়ে কম উন্নত, কম সভ্য একটি শক্তির কাছে আমরা পরাস্ত হয়ে উপনিবেশে পরিণত হয়েছিলাম। এটি একটি অনন্য ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে। এরপরে প্রথমে যেটি ঘটলো উপনিবেশ হওয়ার পরে, যে ইউরোপের ভারত সম্পর্কে ধারণা প্রচলিত ছিল যে ভারত অত্যন্ত সমৃদ্ধশালী জায়গা, সেখানে মানে পথে ঘাটে সোনার রূপা ছড়ানো আছে এরকম, সেখানে গেলেই বিশাল সম্পদশালী হওয়া সম্ভব। আবার ভারতের সমস্ত কিছু অন্যরকম, সেখানকার মানুষ অন্যরকম, তারা দেখতে অন্যরকম, তাদের খাদ্য অন্যরকম, তাদের পেশা অন্যরকম, তাদের পোশাক অন্যরকম, সেগুলো নিয়েও তাদের কৌতূহল ছিল ব্যাপক। এবং ভারতে সব ভীতিকর বড় বড় জীবজন্তু আছে, সেখানে বাঘ সিংহ থেকে শুরু করে হাতি আছে, গন্ডার আছে, বুনুমুষ আছে, তো যেগুলো সবই অত্যন্ত হিংস্র ভয়ঙ্কর প্রাণী। সাপ আছে অজস্র, ম্যালেরিয়ার একটা প্রচন্ড ভীতি ছিল ইউরোপীয়দের। কিন্তু আবার ভাগ্যান্বেষণে এখানে আসলে বিশাল সম্পদের অধিকারী হওয়া যাবে, এরকম একটি ধারণাও ছিল। তার ফলে দলে দলে কিন্তু ইউরোপীয়রা অনেকেই ভাগ্যান্বেষণে ভারতে এসেছিলেন, তার মধ্যে শিল্পীরাও ছিলেন। এবং শিল্পীদের মধ্যে শুধু যে ইংরেজ শিল্পী বা তার কাছাকাছি দেশের শিল্পী ছিলেন তা নয়, পুরো ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা এসেছিলেন, এমনকি রাশিয়ান শিল্পীরাও এখানে এসে তাদের ভাগ্য ফেরাতে চেষ্টা করেছেন। তো আমরা এরকম ভারতে আসা ইউরোপের শিল্পীদের কয়েকটি ছবির নমুনা দেখব। প্রথমে আমি দেখাচ্ছি জোহান জোফানি। তিনি ভারতে ইউরোপের যেসব শিল্পীরা এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান শিল্পী ছিলেন। এই ছবিটা আমি একটু বিশেষভাবে দেখাতে চাচ্ছি। এখানে স্যার এলিজা ইম্পে এবং তার স্ত্রী ম্যারি ইম্পে, এদেরকে দেখানো হচ্ছে তারা বসে আছেন এবং ভারতীয় সঙ্গীত তারা উপভোগ করছেন, এবং তাদের একটি সন্তান নাচও করছে ভারতীয় সেই সঙ্গীতের সঙ্গে। এটি এজন্য দেখাচ্ছে যে লেডি মেরি ইম্পে তিনি ভারতীয় শিল্পকলার সব খুব বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি প্রথম কলকাতায় একটি জাদুঘর স্থাপন করেন, যেখানে ভারতের শিল্পের নানান জিনিস, ভারতের মানুষের ব্যবহার্য নানান জিনিস তিনি সংগ্রহ করেছিলেন। এবং তিনি একটি চিড়িয়াখানাও করেছিলেন, যেখানে ভারতের বিভিন্ন জীবজন্তু যেগুলো ইউরোপেরা কখনো আগে দেখেনি। ব্রিটেনে তো সবচেয়ে বড় জীব বলতে মানে হিংস্র প্রাণী বলতে শিয়ালি আছে, তার চেয়ে বড় প্রাণী নেই। উত্তরাঞ্চলে কিছু নেকড়ে আছে, তো তারা এই সমস্ত প্রাণী আগে দেখেনি, সেগুলো দেখার একটা কৌতূহল তাদের ছিল। এবং ম্যারি ইম্পে কিন্তু নিজে থেকে এগুলো করেছিলেন, এবং তিনি ভারতীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতা করেছিলেন এখানে ইম্পে দম্পতি। পরের ছবিটা আমি বিশেষভাবে দেখাতে চাচ্ছি এই জন্য যে রবার্ট হিউমও মোটামুটি নাম করা শিল্পী ছিলেন, এবং এখানে সেই দৃশ্যটি দেখানো হচ্ছে যেটি আমি বলেছিলাম যে টিপু সুলতান তার দুই সন্তানকে, যে কোম্পানির শাসক ছিলেন তখন লর্ড কর্নওয়ালিস, তার কাছে সমর্পণ করছেন। এগুলো সমস্তই ইউরোপীয় ত্রিমাত্রিক রীতিতে আঁকা। এরা দুইজন, এদেরকে বলা হয় ড্যানিয়েলস। তারা চাচা এবং ভ্রাতুষ্পুত্র, টমাস ড্যানিয়েল এবং উইলিয়াম ড্যানিয়েল। তারা লিথোগ্রাফ, রঙিন লিথোগ্রাফে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দৃশ্যের তারা রূপ অঙ্কন করেছিলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছিলেন। তারা দিল্লি, পাটনা, লখনৌ, মাদ্রাস, কলকাতা বিভিন্ন জায়গায় গেছেন এবং সেই সব জায়গার ঘর বাড়ি, অট্টালিকা, প্রকৃতি, মানুষজন এগুলো অঙ্কন করেছেন। এবং তারা লিথোতে এগুলো ছাপিয়ে পোর্টফোলিও বানিয়ে সেগুলো তারা বিক্রিও করেছেন প্রচুর। যেটা বলছিলাম যে তারা ভারতীয় মানুষদের সম্পর্কে তাদের অত্যন্ত কৌতূহল ছিল। এবং ইংরেজরা কোম্পানি আমলেও যেটি তারা করতে চেয়েছে, তারা এক ধরনের ডকুমেন্টেশন করতে চেয়েছে ভারতের গাছপালা, প্রকৃতি, তার লতা পাতা, ফুল, এগুলো তাদের প্রাণীগুলো, তাদের পাখি,
তাদের মানুষ, তাদের বিভিন্ন ধরনের পেশা, বিভিন্ন ধরনের চেহারা, গায়ের রং, এগুলোকে তারা ছবির মাধ্যমে রেকর্ড করতে চেয়েছে এবং সেগুলো তার প্রচুর পরিমাণে কিন্তু করা হয়েছিল। এই ধরনের প্রচুর অ্যালবাম অনেক শিল্পীরা তৈরি করেছেন এবং সেগুলো কোম্পানির পৃষ্ঠপোষকতায় তারা করেছে। এরপরে সমস্যা দেখা দিল যখন কোম্পানি এই যে ডকুমেন্টেশনের কথা আমি বলছি সেটা করতে গিয়ে তারা দেখলেন যে ইউরোপ থেকে আসা শিল্পীরা সংখ্যায় খুব স্বল্প এবং তাদের পারিশ্রমিক সেটা অনেক বেশি। এইভাবে তাদের এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তখন তারা চিন্তা করলেন যে দুর্বল এবং ফ্র্যাগমেন্টেড, ভেঙে যাওয়া মুঘল সাম্রাজ্যের যে শিল্পীরা ছিলেন, বিভিন্ন পাহাড়ি যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেগুলোতে যে শিল্পীরা ছিলেন, রাজপুত দরবারে যে শিল্পীরা ছিলেন, এরা যেহেতু ভারতের নিজস্ব শাসন ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, তারা আর পৃষ্ঠপোষকতা পাচ্ছিলেন না। এবং কলকাতা তখন ভারতের রাজধানী ইংরেজদের আমলে, এবং সেটি অত্যন্ত সমৃদ্ধ একটি নগরী, সবচেয়ে সমৃদ্ধ এলাকা। সেখানে দলে দলে এইসব শিল্পীরা আসতে লাগলেন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। তখন ইংরেজরা চিন্তা করলেন যে এইসব ভারতীয় শিল্পীদের দক্ষতা আছে, এদেরকে যদি আমরা ইউরোপীয় ধরনের ত্রিমাত্রিক শিল্প তৈরি করতে শেখাতে পারি তাহলে তাদেরকে দিয়ে কম পারিশ্রমিকের কাজগুলো করা যাবে। সেই সব শিল্পীদের তারা তালিম দিয়ে যে শিল্প তৈরি করেছিলেন এটাকে বলা হয় কোম্পানি আর্ট বা কোম্পানি শিল্প। এটি একটি নতুন ধরনের শিল্প তৈরি হলো, বলা যেতে পারে যে খুবই ইন্টারেস্টিং একটা শিল্প শৈলী তৈরি হলো, যেটা আমরা একটা প্রথম ছবি এখানে দেখছি যে মানুষগুলো সব সমান, কাছে দূরে, বিশেষ করে ভারতীয়রা, আবার মাঝখানে ইংরেজদের দেখানো হয়েছে বড় করে, যেহেতু তারা শাসক। তো একটা ভিন্ন ধরনের চিত্ররীতি আমরা এখানে পেলাম। আবার কোন কোন শিল্পী যে ইংরেজদের যে ত্রিমাত্রিক ধরনের আঁকবার যে তালিম তারা দিয়েছে সেটা এত ভালো রপ্ত করেছে, তারা যে চিত্র সৃষ্টি করেছে সেটি কোনোটি খুব বড় মাপের ইংরেজ শিল্পীদের কাজের সঙ্গে তুলনা করা যেতে পারে। বিশেষ করে শিল্পী শেখ মোহাম্মদ আমিরের আঁকা ছবি এ দুটো। শেখ মোহাম্মদ আমির কলকাতার করে অঞ্চল থেকে এসেছিলেন এবং তার দক্ষতা দেখে আমরা বুঝতে পারি যে কোনো ইউরোপীয় শিল্পীর সঙ্গে তিনি তুলিত হতে পারেন। এখানে একটি তথ্য এই যে এই শিল্পীরা মূলত ছিলেন অবাঙালি এবং বেশিরভাগই মুসলিম, তারা এই শিল্পগুলো রচনা করেছেন। আরো একটি কোম্পানি আর্টের নিদর্শন যে এখানে বাঘ ছিল, হাতি ছিল, অতএব শিকার একটি তাদের বিনোদন হিসেবে, ইংরেজদের বিনোদন হিসেবে দেখা দিয়েছিল। এটা একটি শিকারের দৃশ্য। আমরা দেখছি যে বাঘ, হাতি, মানুষ এগুলো ত্রিমাত্রিক ভাবে প্রায় আঁকা, কিন্তু দূরের যে পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত এটা কিন্তু সঠিকভাবে আঁকা হয়নি। এটা মনে হয় উপর দিকে উঠে গেছে, একটা মুঘল শিল্পে যেমন থাকতো। সেটি হচ্ছে আবার প্রাচ্যরীতির। সামনে যে নলখাগড়ার মতো লম্বা লম্বা ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের এই দেশীয় রীতিতে নকশার ঢঙ্গে আঁকা, এলিফ্যান্ট গ্রাস বলা হয় এগুলোকে। এই ছবির মধ্যেও আমরা এই নতুন রীতির একটি ভালো নিদর্শন দেখতে পাচ্ছি, কোম্পানি আর্টের রীতি। এরপরে যেটি ঘটলো, কোম্পানি দেখলো যে এই সমস্ত শিল্পীদের প্রশিক্ষণ দিয়েও যথেষ্ট পরিমাণে তাদের কাজ হচ্ছে না। তারা কিন্তু ইমারতের নকশা, তারপরে বিভিন্ন জায়গার ম্যাপ তৈরি করা, বিভিন্ন জমি জমার খতিয়ান তৈরি করা, এগুলোর জন্য তাদের অনেক শিল্পী দরকার ছিল হুবহু অঙ্কন করতে যারা পারে, কোনো কিছু যদি তারা ডকুমেন্টেশন করতে চায়, অর্থাৎ যাকে আমরা ড্রাফটসম্যান বলি, সেই ধরনের শিল্পী তাদের প্রচুর প্রয়োজন ছিল। সৃজনশীল শিল্পীর চেয়েও খুব দেখে হুবহু প্রতিরূপ নির্মাণ করতে পারে এরকম শিল্পী তাদের প্রয়োজন। তখন তারা সিদ্ধান্ত নিল যে একটি জিনিস করলে তো সবচেয়ে ভালো, সেটি হচ্ছে আর্ট স্কুল স্থাপন করলে। ইংরেজদের ধরনের আর্ট স্কুল যদি এখানে করা হয়, সেখানে প্রশিক্ষণ দেওয়া যায় 5-6 বছর, তাহলে তারা আমাদের মতোই শিল্প সৃষ্টি করতে পারবে এবং প্রচুর পরিমাণে পাওয়া যাবে, কাজ করানো যাবে। তো আমি একটু বলছি, মাদ্রাজে আর্ট স্কুল স্থাপিত হয় প্রথমে 1850 সালে, কলকাতায় 1854 সালে। যদিও এর আগেও কলকাতায় মেকানিক্যাল স্কুল নামে ছিল, তারও আগে আর্ট ক্লাব নামে ছিল। এরপরে বোম্বেতে জে স্কুল অফ আর্ট যেটি, সেটি 1857 সালে, লাহোরে মেয়ো স্কুল অফ আর্ট 1875 সালে। এগুলো প্রথম দিককার আর্ট স্কুল। একটি তথ্য হচ্ছে লাহোরের মেয়ো আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন
জন লকউড কিপলিং। আপনারা যা নিশ্চয়ই রুডিয়ার্ড কিপলিং এর নাম শুনেছেন, বিখ্যাত লেখক। তার জঙ্গল বুক আমরা না পড়লেও হয়তো চলচ্চিত্র দেখেছি। তার পিতা। তো এই স্কুলগুলো স্থাপিত হয়েছিল এবং এগুলোর মধ্যে পাশ্চাত্য ধরনের যে শিক্ষা সেটি ভারতীয় ছাত্ররা কতটা ভালো আয়ত্ত করেছিলেন তার কয়েকটি উদাহরণ। এটি বোম্বে যে স্কুল অফ আর্টের একটি ছাত্রের করা আঁকা ছবি। এটি কলকাতার আর্ট স্কুলের একজন আঁকা ছাত্রের আঁকা কপি। বম্বের এমবি ধুরন্ধর ওখান থেকে শিক্ষা গ্রহণ করে তৈলচিত্র আঁকায় খুব পারদর্শী হন এবং তার খ্যাতিও তৈরি হয়। কিন্তু সবচেয়ে খ্যাতিমান শিল্পী যিনি বেরিয়েছিলেন তিনি হচ্ছেন গণপত রাও মাত্রে, বম্বে থেকে। তার করা এই ভাস্কর্যটি টু দ্য টেম্পল, এটিকে ইউরোপের শ্রেষ্ঠ কোনো ভাস্কর্যের সঙ্গেও তুলনা করা হতো। এবং এর মধ্যে আমরা দেখি যে ইউরোপেও যে বাস্তবসম্মত রীতি সেটি তো আছে, কিন্তু তার মধ্যেও ভিতরে একটা যে আত্মনিবেদনের যে ভারতীয় রীতি তারও পরিচয় আছে। এটি ব্রোঞ্জের মতো করে রং করা হয়েছিল এবং পশ্চিমে বিভিন্ন জায়গায় এটি প্রদর্শিত হয়েছে। পশ্চিমা যারা নিয়ে লিখেছেন তারা এটিকে ব্রোঞ্জ মূর্তি হিসেবে মনে করেছেন, আসলে কিন্তু এটা প্লাস্টার অফ প্যারিসে করা। তো এই কয়টি আমরা উদাহরণ দেখলাম যে ভারতীয়রা যখন ইউরোপীয় রীতির শিক্ষা গ্রহণ করলো তখন তারাও কিন্তু বেশ ভালো রকমের উন্নত রকমের পশ্চিমা শৈলীর শিল্প রচনা করতে পারলো। আমরা যে শিরোনাম দিয়েছিলাম রবি বর্মা থেকে জয়নুল আবেদিন, এটি হচ্ছে রবি বর্মার ছবি। রবি বর্মা কেরলের ত্রিবাঙ্কুর রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং তিনি কিন্তু কোনো আর্ট স্কুলে শিক্ষা গ্রহণ করেননি। তিনি নিজে নিজেই তেল রঙের চিত্রাঙ্কন শিক্ষা করেছেন। নিজে নিজে বলতে শিক্ষকের কাছে শিখেছেন, কিন্তু আর্ট স্কুলে পড়েননি। এবং তিনি সেটি এত ভালো রপ্ত করেছিলেন যে আমরা দেখি যে আমরা প্রতিটি বস্তু যেন স্পর্শযোগ্য অনুভূতি পাচ্ছি, ত্রিমাত্রিকতা পাচ্ছি, তার যে রূপ একেবারে মনে হচ্ছে বাস্তব হয়ে আমাদের সামনে ধরা দিয়েছে। এই ধরনের একটি কারিগরি দক্ষতা অর্জন করেছিলেন রবি বর্মা এবং সেটিকে তিনি প্রয়োগ করেছেন নানানভাবে। যেমন এখানে আমরা দেখছি একটি প্রতিকৃতি, 3/4 পোর্ট্রেট যেটাকে বলা হয়। এটি আমাদের দেশে ছিল না। আমাদের দেশে রাজা রাজাদের প্রতিকৃতি অঙ্কিত হয়েছে, কিন্তু সেগুলো মূলত প্রোফাইলে এবং আবক্ষ, এটি তার চেয়ে বড়। এবং এর মধ্যে শুধু যে তার চেহারা হুবহু আমরা দেখছি তা নয়, এটার মধ্য দিয়ে একটা আভিজাত্যের প্রকাশও ছিল। এটা কিন্তু ইউরোপীয় শিল্পে বেশ ভালোভাবেই ছিল। প্রতিকৃতির ভিতর দিয়ে নিজের সম্পদ এবং আভিজাত্যকে জাহির করা সেটা ছিল এবং সেটা আমাদের এখানে রবি বর্মার ছবির মধ্যে আমরা দেখি। রবি বর্মার যে দক্ষতা সেটা কতটা নানানভাবে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন, পেরেছিলেন, সেটির আরেকটি নমুনা। আলো ছায়াও তিনি অত্যন্ত, আলো ছায়া যে নাটকীয় সংঘাতময় রূপে একটা বিশেষ অবস্থা প্রতিফলিত করা যায় চিত্রে, সেটি আমরা এই ছবিটাতে দেখছি। এখানেও আমরা দেখছি এটা তিনি দেখাচ্ছেন যে দময়ন্তী, এটি রাতের বেলা চাঁদের আলো এবং তার চাঁদের যে নরম আলো তারও কিছুটা অনুভূতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে রবি বর্মা এই ইউরোপীয় রীতির যে দক্ষতা তিনি অর্জন করেছিলেন সেটা দিয়ে তিনি আমাদের নিজস্ব অর্থাৎ ভারতীয় যে ধর্ম পুরাণ ইত্যাদির যে সমস্ত কাহিনী রয়েছে সেই কাহিনীগুলোর অনেক দৃশ্য তিনি চিত্রায়িত করেছেন। প্রচুর ছবি তিনি এঁকেছেন এবং সেগুলোর মধ্যে এই ভারতের পুরাণ এবং তার যে নানান রকমের ঐতিহাসিক কাহিনী সেগুলো তিনি এঁকেছেন, ধর্মীয় কাহিনী এঁকেছেন। তো সেগুলোতে এই যে তাদের ভারতীয়দের কাছে যে চরিত্রগুলো ছিল কল্পনার একটা আকাশচারী, তারা তাকে তাদের মানুষের সমকক্ষ মনে করতো না, সেখানে আমরা তাদের নিজস্ব মানুষের মতো দেখতে পাচ্ছি। এটি একটি ভারতীয় মিউজিশিয়ানদের একটি একসঙ্গে চিত্র। এটিকে অনেক সময় রেমব্রান্টের নাইট ওয়াচের সঙ্গে তুলনা করা হয়। বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন মানসিক অবস্থায় তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। যেমন এটি শকুন্তলা, কিন্তু মনে হচ্ছে আমার পাশের বাড়ির মেয়েটি যেন। তো এই যে তারা একেবারে ঘরোয়া হয়ে উঠলো, নিজস্ব হয়ে উঠলো, একেবারে রক্ত মাংসের স্পর্শযোগ্য মানুষ হয়ে উঠলো পুরাণ কাহিনীর
চরিত্ররা, এটি রবি বর্মা করতে পেরেছিলেন। এবং এই জন্য অনেক ভারতীয় ঐতিহাসিকরা মনে করেন যে রবি বর্মাই হচ্ছে আসলে প্রথম ভারতীয় আধুনিক শিল্পের গোড়াপত্তনকারী হচ্ছেন তিনি। তো তার গুরুত্ব তো অবশ্যই মানতে হবে আমাদের। যেমন এটি আমরা দেখছি যে কৃষ্ণ এবং তার মা যশোদা, এটিও মনে হচ্ছে যে একেবারে ঘরোয়া, আমাদের কাছের মানুষ, পাশের বাড়ির বউটি যেন, এরকম তাদেরকে নিত্যদিনের চেনা পরিচিত মানুষ রূপে হাজির করার ফলে এই ছবিগুলো অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। এটি রামায়ণ কাহিনী থেকে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন, জটায়ু বাধা দিচ্ছেন এবং জটায়ুকে রাবণ হত্যা করছে। এটিও আমরা দেখছি যে একটা ত্রিমাত্রিক বাস্তব রূপে দেখছি। রবি বর্মা আবার খুব সাধারণ মানুষদের ছবিও কিছু কিছু এঁকেছেন এবং বলা যেতে পারে যে তিনি এক ধরনের নতুন দৃষ্টিভঙ্গির সঞ্চার করেছিলেন। শুধু যে তার শৈলীর দক্ষতা ছিল, কারিগরি দক্ষতা ছিল তাই নয়, তিনি কিন্তু বিষয়বস্তুর দিক থেকেও মানুষকে তার বিশ্বাসযোগ্য চরিত্রগুলোকে সামনে হাজির করতে পেরেছিলেন রক্তমঞ্চের মানুষ হিসেবে। এই কারণে রবি বর্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাকে দিয়েই আমরা ভারতীয় চিত্রের উপনিবেশে আমাদের একটা চিত্রধারার সূচনা হচ্ছে এটি বলতে পারি। জার্মানি থেকে প্রিন্টিং মেশিন নিয়ে আসছেন অলিওগ্রাফ করবার, লিথোগ্রাফের একটি ধরন, এবং সেইভাবে তিনি তার যে ছবিগুলি সেগুলোর বহু প্রিন্ট তৈরি করে সারা ভারতে বিক্রি হতো, সেগুলো অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। তো রবি বর্মার সাফল্যের ফলে ত্রিমাত্রিক ছবির একটা ধারা তৈরি হয়, যার একজন অন্যতম কারিগর হচ্ছেন হেমেন্দ্রনাথ মজুমদার। তিনি আমাদের এখানকার কিশোরগঞ্জে তার বাড়ি, জয়নুল আবেদিনের বাড়িও কিশোরগঞ্জে। তো হেমেন্দ্রনাথ মজুমদার অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন এবং তার ছবির অনুকরণে অনেকে সিক্ত বসনা নারী, এটি আমার দেখতে পাই আমরা কলকাতা, এমনকি বম্বেতেও প্রচুরভাবে আঁকা হয়েছে। তার যে কারিগরি দক্ষতা ছিল তার অনুকরণ। এটি হেমেন্দ্রনাথের একটি স্কেচ, ইউরোপীয় ধরনের অঙ্কন পদ্ধতি শিখছে ভারতীয়। এটি যামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায়। এটি একটি তথ্য এখানে বলতে হবে যে কলকাতা আর্ট স্কুলের অধ্যক্ষ হয়ে এসেছিলেন ইবি হেভেল 1896 সালে। ইবি হেভেল ছিলেন ভারতীয় ধারার সমর্থক। তিনি মনে করতেন যে ভারতীয় ধারার শিল্পই হচ্ছে এখানকার নিজস্ব শিল্প এবং এটা অত্যন্ত উন্নত রূপে, তার মধ্যে আছে আধ্যাত্মিকতা, তার মধ্যে আছে একটা রহস্যময়তা, সেগুলোই ভারতীয়রা চর্চা করা উচিত। ইউরোপের ত্রিমাত্রিক বাস্তবতা তাদের শিখে খুব একটা লাভ নেই, কারণ তার চেয়ে উন্নত শিল্প তারা নিজেরা তৈরি করেছে এর মধ্যে। হ্যাভেল এসে যেটা করলেন, কলকাতা আর্ট স্কুল থেকে তিনি বাস্তববাদী যে ইউরোপীয় ধারা সেটাকে বিদায় করে দিলেন এবং ভারতীয় ধারা শিল্প শিক্ষা চালু করলেন। অবনীন্দ্রনাথ ঠাকুরকে তিনি এই ভারতীয় ধারা ছবি আঁকবার জন্য অনুপ্রাণিত করলেন। অবনীন্দ্রনাথকে অনেক অনুরোধ করে কলকাতা আর্ট স্কুলের উপাধ্যক্ষ হিসেবে যোগ দিতে রাজি করলেন। এইসবের মাধ্যমে একটি বিভক্তি তৈরি হয়েছিল। একটি হচ্ছে যে ভারতীয় ধারা ছবি আঁকা হবে নাকি ইউরোপীয় রীতির অনুসরণ করাটাই আমাদের উচিত। এই বিভক্তি একটি হয়েছিল কলকাতা বনাম বম্বে। বম্বেতে বাস্তববাদী রীতি খুবই প্রবল ছিল। কলকাতার মধ্যে আবার দুই ভাগ হয়েছিল, তার মধ্যে বাস্তববাদী রীতির কয়েকজন শিল্পীর নাম তো আমরা বললাম, তার বাইরে আমরা দেখি যে আরো শিল্পীরা এই রীতির অনুসারী হয়েছিলেন এবং সেই রীতিতে ছবি এঁকে গেছেন। এমনকি যখন ইবি হেভেল এই বাস্তববাদী ইউরোপীয় রীতি তুলে দিলেন, তখন ছাত্রদের মধ্যে একটা বিদ্রোহ হয়েছিল এবং অনেকগুলো ছাত্র এখান থেকে বেরিয়ে গিয়ে শিল্পী রণদা প্রসাদ দাশগুপ্তের নেতৃত্বে জুবিলি আর্ট স্কুল নামে একটি স্কুল চালু করা হয়েছিল এবং সেখানে তারা শিক্ষা নিয়েছিলেন। এরকম অনেকে কিন্তু জুবিলি আর্ট স্কুলেও শিক্ষা নিয়েছেন, এটি অনেক বছর চলেছিল। তো অর্থাৎ এই ধরনের একটি বিভক্তি হয়েছিল। তো যামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায় এদের একজন নেতৃস্থানীয়, সতীশ সিংহ, এই ধরনের ছবির আমরা কয়েকটি উদাহরণ দিচ্ছি। এটি অতুল বসু। অতুল বসু ভারতীয় যে শিল্পীদের মধ্যে যারা বাস্তববাদী রীতির সমর্থক ছিলেন তার অন্যতম।
এবং তিনি এই নিয়ে একটা বইও লিখেছেন। এছাড়া আরো অনেকেই, বসন্ত কুমার গাঙ্গুলি, প্রণদা প্রসাদ গুপ্ত, এরাও এই পক্ষে ছিলেন যে আমাদেরকে ইউরোপের ত্রিমাত্রিক ধরনের শিল্প আঁকতে হবে। তবে অবনীন্দ্রনাথের নেতৃত্বে আরেকটি ধারা সূচিত হলো, যেটা হেভেল তার পেছনে প্রণোদনা হিসেবে ছিলেন। তো সেটিকে বলা হয় বেঙ্গল স্কুল, যদিও হয়তো এটি সঠিক নামকরণ নয়। তো এই ধারায় যেটি অবনীন্দ্রনাথ করেছিলেন, তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন দুজন ইউরোপীয় শিল্পীর কাছে। এছাড়া দুজন জাপানি শিল্পীর কাছে তিনি ওয়াশ টেকনিক শিখেছিলেন। এবং তিনি কিন্তু এই ধরনের ছবি আঁকা শুরু করেন হেভেনের অনুপ্রেরণায়, এবং তার মূল প্রেরণার জায়গা ছিল মুঘল শিল্প, কিছুটা অজন্তা। এর মাধ্যমে তিনি তার ধরনের আঁকার ছবি শুরু করেন। কিন্তু ইউরোপীয় রীতিতে যে আঁকবার তিনি শিক্ষা নিয়েছিলেন, সেটার প্রতিফলন এগুলোর মধ্যে আমরা দেখি। এখানে হরিণটাকে আমরা দেখি, এটিও শকুন্তলা। হরিণটা ত্রিমাত্রিক ফোর শর্টেন্ড ভাবে আঁকা। সাধারণত ভারতীয় ছবিতে ফোর শর্টেন্ড কমই দেখানো হয়ে থাকে। 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই ছবিটা এঁকেছিলেন। এটির নাম হচ্ছে ভারত মাতা। এই ছবি অসাধারণ জনপ্রিয়তা লাভ করে। তখন রবি বর্মাকে হটিয়ে আবার ভারতের নিজস্ব যে রীতি, সেই ধারার শিল্প আবার প্রবল হয়ে ওঠে এবং এটার জনপ্রিয়তা বাড়তে থাকে। কারণ 1905 মানে আমরা বুঝতে পারি যে তখন স্বদেশ চেতনা জাগ্রত হচ্ছে, তখন স্বদেশী আন্দোলন বলতে যেটা বলা হয়ে থাকে সেটির সূচনা ঘটেছে এবং একটা জাতীয়তাবাদী চেতনার প্রকাশ ঘটছে। এই জাতীয়তাবাদী চেতনার উন্মেষের মধ্যে কিন্তু অনেক ব্রিটিশ মানুষেরও সহযোগিতা ছিল। তার মধ্যে একজন ছিলেন ভগিনী নিবেদিতা। নিবেদিতা বলেছিলেন এই ছবিটি হচ্ছে ভারতের প্রতীক, এবং উনি বলেছিলেন আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি এই ছবির লক্ষ লক্ষ কোটি কোটি কপি করে সারা ভারতবর্ষে আমি ছড়িয়ে দিতাম। এই ধরনের একটি ভাবাবেগ সৃষ্টি হয়েছিল। আমরা দেখি যে অবনীন্দ্রনাথ অনেক কিছুকে একসঙ্গে সমন্বিত করে আসলে তার নিজস্ব ছবিগুলো আঁকছেন। এখানে এটি শাহজাহানের স্বপ্ন। এখানে আমরা দেখছি যে মুঘল প্রভাব প্রবলভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে ত্রিমাত্রিকতার অনুভূতি আমরা পাচ্ছি। অবনীন্দ্রনাথ কিন্তু শুধুমাত্র যে ঐতিহ্য পুনর্জীবনের চেষ্টা করেছেন বা সেই ধরনের ছবি এঁকেছেন তা কিন্তু নয়। পরবর্তীকালে বরং তিনি সেখান থেকে সরে এসেছেন, সেটিকে তিনি অনেকটা অস্বীকার করেছেন এবং বিভিন্ন রকমের ছবি এঁকেছেন। এখানে মুখোশের মতো ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটার মধ্যে তিনি নিজের আত্মপ্রতিকৃতি এঁকেছেন। রবীন্দ্রনাথের প্রতিকৃতি আবার দেখছি আমরা একেবারে ইউরোপীয় ঢঙে আঁকা, অর্থাৎ বিভিন্ন রকম কাজ তিনি করছেন। তিনি একেবারে লোকশিল্পের কাছাকাছি গিয়েও ছবি আঁকছেন। কবিকঙ্কন চণ্ডী বলে তার একটা সিরিজ আছে, সেই সিরিজের এটি একটি চিত্র, এবং এখানে আমরা দেখছি যে একেবারে ভিন্ন। এখানে একটু নাইভ, একটু লোককলার ধরনটা প্রাধান্য পাচ্ছে। এটিও একটি সাঁওতাল রমণীর ছবি, এবং এখানে আমরা দেখছি অবনীন্দ্রনাথ নিজেকে কার্টুনের মতো করে প্রায় উপস্থাপন করছেন, অর্থাৎ নানা রকম ভাবে তিনি উপস্থাপনের চেষ্টা করছেন। বেঙ্গল স্কুলের ধারে অনেকেই ছবি এঁকেছেন। তারা এক ধরনের খুব কাব্যিক, ছন্দময়, একটু ধোঁয়াটে ধরনের ছবি আঁকতেন। সেগুলো অবনীন্দ্রনাথের পর্যায়ে যেতে পারেনি, কিন্তু সেগুলো প্রবলভাবে জনপ্রিয় হয়েছিল এবং সারা ভারতবর্ষে অবনীন্দ্রনাথের ছাত্ররা বিভিন্ন জায়গায় শিক্ষক হিসেবে নিয়োজিত হয়ে দারুণ প্রভাব বিস্তার করেছিলেন। এটি ক্ষিতেন্দ্রনাথ মজুমদার, এটি অসিত কুমার হালদার, এটি সুনয়নী দেবী। সুনয়নী দেবী হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন, এবং অবনীন্দ্রনাথের তিন ভাইয়ের নাম হয়তো আমরা জানি, গগনেন্দ্রনাথ ঠাকুর, সমরেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। তাদের দুজন বোন ছিল, সুনয়নী দেবী এবং বিনয়নী দেবী। এরা সবাই ছবি আঁকতেন। সুনয়নী দেবীকে আমরা দেখছি এখানে তার আঁকা একটি ছবি বেঙ্গল স্কুলের প্রভাবিত, এবং সুনয়নী দেবীকে বলা হয় যে ভারতের প্রথম আধুনিক মহিলা শিল্পী হচ্ছেন তিনি। আমরা আরেকজন শিল্পীকে দেখব, তার নাম হচ্ছে আব্দুর রহমান চুগতাই। তিনি লাহোরের মানুষ, সেখানে লাহোর মেয়র স্কুল অফ আর্টে তিনি পড়েছেন।
কিন্তু তিনি অবনীন্দ্রনাথের দ্বারা খুবই অনুপ্রাণিত হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। এমনকি তিনি কলকাতায় এসে অবনীন্দ্রনাথের সঙ্গে দেখাও করেছেন। তার ছবিতে আমরা বেঙ্গল স্কুলের প্রভাব যেমন দেখতে পাই, আবার পারস্য দেশীয় শিল্পেরও একটা প্রভাব আছে, এর একটা মিশ্রণ আমরা এর মধ্যে দেখতে পাই। তার রেখা আরো অনেক বেশি ছন্দিত, অনেক বেশি কাব্যিক, অনেক বেশি দক্ষতার সঙ্গে করা। তো সেইভাবে আমরা দেখি যে চুগতাইও একজন প্রধান শিল্পী হয়ে উঠছেন, এবং এখানে আমরা খুব লক্ষণীয় যে চুগতাই মুসলিম হলেও তিনি রাধা কৃষ্ণ বিষয়ে ছবি আঁকছেন। চুগতাইয়ের আঁকার একটি রেখাচিত্র আমরা দেখি যে ড্র্যাপারি বা কাপড়কে কিভাবে তার ভাঁজ, তার যে বাতাসে ওড়া, এগুলোকে তিনি প্রাধান্য দিয়েছেন। এটা বেঙ্গল স্কুলের ছবিতে ওইভাবে দেওয়া হতো না। এখানে আমরা একটু পার্শ্বিক প্রভাব দেখি। আরো একটি সমৃদ্ধ ধারা আমাদের রয়েছে, যেখান থেকে আমরা আমাদের এই সম্মুখে তাকাবার যে নিজস্ব শিল্পরীতি সেটা আহরণ করতে পারি। এটি হচ্ছে আমাদের লোককলা। লোককলার বিভিন্ন ধরনের মধ্যে আমাদের খুব সমৃদ্ধশালী কিছু রসদ রয়েছে, যেখান থেকে আমরা নিতে পারি। আমরা প্রথমে যে ছবিটি দেখছি, এটি কালীঘাটের পটচিত্র। আমরা জানি যে কালীঘাটের পটচিত্রে শুধুমাত্র যে ধর্মীয় বিষয় অঙ্কিত হয়েছে তা নয়, সেখানে দৈনন্দিন জীবন, বিভিন্ন কর্মজীবী, বিভিন্ন পেশার মানুষ, বাঙালি বাবুদের যে জীবন, তাদের যে ইংরেজকে অনুকরণ করবার প্রবৃত্তি, এমনকি ইংরেজদেরও নানা রকম ভাবে কটাক্ষ করা হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, এবং সমসাময়িক ঘটনা নিয়েও তারা বেশ রসিকতা করে ছবি এঁকেছেন। আমাদের যে মূলধারার চিত্রে কিন্তু আমাদের খুব একটা ব্যঙ্গ বিদ্রুপ, কটাক্ষ এগুলো খুব কম। সেটা আমরা কিন্তু কালীঘাট ছবিতে প্রচুর পরিমাণে দেখতে পাই। এটা তার একটা বৈশিষ্ট্য। তার আঁকবার যে পদ্ধতি, সেটাও আমরা খুবই একটা সরল কিন্তু খুব কার্যকর একটা পদ্ধতিতে আঁকা হতো। এখানে আমরা দেখছি যে সেই বাঙালি বাবুকে কটাক্ষ করা হচ্ছে, তারা স্ত্রীকে শিক্ষিত করছেন। শিক্ষিত স্ত্রী হলে কি অবস্থা হবে স্বামী, তার একটি নমুনা এটি। এখানে দেখা যাচ্ছে এরকম একই রকম প্রতাপশালী মহিলা, তিনি এতই তার প্রতাপ যে বাঘ এবং গরু একই সঙ্গে জল খাচ্ছে তার সামনে। এটি একটি ঘটনা ঘটেছিল মহন্ত এলোকেশী সংবাদ নামে, এটি ভীষণভাবে আলোড়িত হয়েছিল, একটা বই আকারেও প্রকাশিত হয়ে ভীষণ জনপ্রিয় হয়েছিল। একজন পুরোহিতের সঙ্গে একজন বিবাহিত নারীর প্রেম হয় এলোকেশী, এবং সেই প্রেমের কারণে এলোকেশীর স্বামী নবীন চন্দ্র তাকে এলোকেশীকে হত্যা করেন, এবং এর যে বিচার হচ্ছে সেখানে পুরোহিত আছেন, আমরা দেখছি গড়াদের মধ্যে নবীন চন্দ্র আছেন, এবং যে স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে তার দেহ সামনে পড়ে আছে, এবং বিচারক বিচার করছেন, তার মধ্যমণি একজন ইংরেজ। এর ভেতরে ওই ঘটনা যেমন বিবৃত হয়েছে, তেমনি আবার একটি পরিহাসময়তাও আমরা দেখি। কালীঘাট শিল্পের যে অঙ্কন রীতির মধ্যে যে সরল কিন্তু অত্যন্ত সুদক্ষ একটা ব্যাপার ছিল, সেটা এই আমরা একটু দেখতে পারি যে তারা যে ত্রিমাত্রিকতা সৃষ্টি করতো, সেটি সামান্য রঙের হেরফের ঘটিয়ে গাঢ় থেকে হালকার দিকে রংটাকে নিয়ে ত্রিমাত্রিকতার আবহটা তারা তৈরি করতো, এবং এ ব্যাপারে তাদের দক্ষতার কোনো জুড়ি নেই। চিংড়ি মুখে বেড়াল, এটা তারা প্রচুর এঁকেছে। এটা একটা কালীঘাটের প্রতীকী দৃশ্যপট আমরা বলতে পারি। এখানে হয়তো সবলের বিরুদ্ধে দুর্বলের অবস্থান, ধনীর বিরুদ্ধে গরিব তার অবস্থান, বা নিপীড়িতের অবস্থান, নানা কিছু এর মধ্যে অর্থ আমরা তৈরি করতে পারি, কিন্তু এটি বারবার এঁকেছেন কালীঘাটের শিল্পীরা। শেষে আমরা একটি রেখাচিত্র দেখছি, কালীঘাট শিল্পের আঁকা একটি অসাধারণ রেখাচিত্র। তাদের যে আঁকবার যে দক্ষতা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা এমনকি মাতিসের ড্রয়িং এর সাথে তুলনা করতে পারি। কালীঘাটের পট্রেট ছাড়াও আমরা দেখছি যে আমাদের লক্ষ্মীর সরা, এরও যে রেখা, অসাধারণ তুলির দক্ষতা আমরা এখানে দেখতে পাই, এবং সেগুলোর যে আঁচড় সেটা এতটা স্বল্প
এবং ন্যূনতম আঁচড়ে সমস্ত কিছুকে যে ফুটিয়ে তোলা, এটা আমরা এটি একটি দুর্গা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের জড়ানো যে পটচিত্রের ঐতিহ্য এখনো আছে পশ্চিমবঙ্গে। এটির একটি ছবি। জড়ানো পটে শিল্পী একই সঙ্গে জড়ানো পটটা খুলতে খুলতে গানের মাধ্যমে গল্পটা শোনাতেন এবং মানুষজন জড়ো হয়ে সেটি শুনতো। এখানে আমরা দেখছি যে রামায়ণ কাহিনীর নানান ঘটনা তৈরি হয়েছে এবং এগুলো জড়ানো অবস্থা থেকে খুলতে খুলতে এই কাহিনীটা বয়ান করা হয় গানের ভেতর থেকে। কলকাতার যে বটতলা অঞ্চলে এক সময় উটকাট বা কাঠ খোদাই চিত্র অঙ্কনের একটা বড় ধারা গড়ে উঠেছিল। সেটির কারণ হচ্ছে সেখান থেকে তখন অনেক পুস্তক প্রকাশিত হতো, ছোট ছোট পুস্তিকা, এবং সেগুলোর মধ্যে জনপ্রিয় গল্প থাকতো। সেই গল্পগুলো অনেক সময় ধর্মীয় কাহিনী হতো এবং সেগুলোকে চিত্রিত করবার জন্য কাঠখোদাই চিত্র করা হতো। সেগুলো কালো রঙে ছেপে হাতে রং করা হতো। এইভাবে অনেকগুলো কপি করা সম্ভব ছিল। এটা ঊনবিংশ শতাব্দীতে খুবই জনপ্রিয় হয়েছিল। এই ছবির বিষয় হনুমান রাবণের সাথে যুদ্ধ করছে। একই রকমের প্রায় রঙিন লিথোগ্রাফ, এটা কলকাতার চোরবাগান অঞ্চলে হয়েছিল ঊনবিংশ শতাব্দী। এটা বিংশ শতাব্দীতেও বেশ অনেকখানি সময় চালু ছিল। আমরা কিছু কিছু পুরোনো ক্যালেন্ডারে এই ধরনের দৃশ্য দেখতে পাবো, যেটা আসলে ছাপা হতো লিথোগ্রাফে। এখানে আমরা দেখছি যে লিথোগ্রাফের রঙিন লিথোগ্রাফের যে নানান রকমের রঙের পর্দা, সেগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে করা হয়েছে। এটা শিব এবং পার্বতীর ছবি। তো এই ধারাটিও একটি অন্যতম ধারা হিসাবে আমরা আমাদের একটি বিবেচনা হিসাবে নিতে পারি। এরপরে আমরা আবার একটু ভিন্ন জায়গায় যাচ্ছি। আমরা একজন একক স্বকীয় রকমের শিল্পীর কথা একটু বলে নিতে চাই। তিনি হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথের তিন ভাইয়ের সবচেয়ে বড় ভাই। তিনি একেবারে স্বকীয় ধারায় নিজের ছবি নির্মাণ করেছেন। তিনি কিউবিজম পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন। আমরা দেখি যে গগনেন্দ্রনাথের জানাশোনা এবং পঠন পাঠন শিল্পকলা সম্পর্কে অত্যন্ত উঁচু মাপের ছিল এবং শিল্পীদের সঙ্গে যে ঘনিষ্ঠতা হয়েছিল ঠাকুর পরিবারের, তার কিন্তু সূচনা করেছেন গগনেন্দ্রনাথ। তার বিদেশি শিল্পের সঙ্গেও তার যে শিল্প সম্পর্কে জানাশোনা, সেটিও খুব বিস্তৃত ছিল। কিউবিজমের রীতিটাকে তিনি গ্রহণ করে তার নিজস্ব ধরনের শিল্প সৃষ্টি করেছেন, একেবারে স্বকীয় রীতি। এটা একটা আলো ছায়ার খেলা এবং সেটা অনেকটা নাটকের দৃশ্যপটের মতো হয়। কখনো বা সেটা একটা কুহেলি নির্মাণ করে ধাঁধা একটা রহস্যময় অবস্থান তৈরি করে। এরকম তিনি নিজের মতো করে আলো ছায়ার মাধ্যমে মূলত এই কিউবিজমের একটা প্রভাব আছে তার মধ্যে, কিন্তু একেবারে নিজস্ব চিত্র রচনা করেছেন। যেমন এটির মধ্যে আমরা দেখছি যখন তিনি পাত্রপাত্রী উপস্থাপন করছেন, তাদের যে পরিধেয় ইত্যাদি মিলে সেটাকে আরো বেশি পরিমাণে একটা নাটকের দৃশ্যপটের মতো মনে হয়। একেবারে ভিন্ন রকম ছবি এঁকেছেন তিনি। একেবারে রঙের ছায় নির্মাণ করে এই ধোঁয়াটে ধরনের যে ছবি, কিছুটা বেঙ্গল স্কুলের মতো মনে হলেও কিন্তু তার ছবি ঠিক বেঙ্গল স্কুলের মতো নয়। এখানে আমরা তিনি দেখছি যে তিনি রবীন্দ্রনাথের প্রতিকৃতি অঙ্কন করেছেন এবং একটি রহস্যজনক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন, একটি জানালার মতো, সেখান দিয়ে আলো আসছে, তার গায়ে সে আলো পড়ছে। চারপাশে মনে হচ্ছে সব বৃক্ষ বটের ঝুড়ি নেমে এসেছে, এই ধরনের একটি অরণ্যময় পরিবেশ। এই ধরনের রহস্য তৈরি করা গগনেন্দ্রনাথের ছবির একটা বৈশিষ্ট্য ছিল। এটি দার্জিলিং এর একটি দৃশ্য, সেখানকার স্থানীয় অধিবাসীদের, এবং এই রকমের দৃশ্যপট নির্মাণে যে দূরের যে কুয়াশার মধ্যে বিলীয়মান বস্তুগুলোকে দেখানো, এগুলো গগনেন্দ্রনাথ একেবারে নিজের মতো করে করেছেন। তিনি কোথাও শিল্প রচনা শেখেননি। এমনকি তিনি যখন আত্মপ্রতিকৃতি এঁকেছেন, তখনও তিনি একেবারে নিজের মতো করে করেছেন, সিলভারের মধ্যে নিজেকে দেখিয়েছেন। গগনেন্দ্রনাথকে বলা হয় যে ভারতবর্ষের আধুনিক কালের প্রথম কার্টুন শিল্পী হচ্ছেন গগনেন্দ্রনাথ। এখানে তার কার্টুনের দুটি উদাহরণ আমরা দেখছি। এরপরে লোককলার যে উদাহরণগুলি আমরা দেখলাম, সেখান থেকে নিয়ে যামিনী রায়ের নিজের জন্মস্থান বাঁকুড়া অঞ্চলের যে আমরা জানি যে
পুতুল অত্যন্ত উন্নত মানের, সেই বাঁকুড়া অঞ্চলের নিজস্ব শিল্প, কালীঘাট পটচিত্র, লক্ষ্মীশ্বরা, এই সমস্ত কিছু মিলে যামিনী রায় আধুনিক কালের একজন শিল্পী, কলকাতা আর্ট স্কুলে প্রশিক্ষিত, তিনি একেবারে ফিরে গেলেন তার লোককলার কাছে। এমনকি তাদের ধরনের তিনি রং প্রস্তুত করে সেই রং দিয়ে সেই ধরনের কাগজে ছবি এঁকেছেন প্রথম দিকে, পরে অবশ্য আরো নানা রকম ভাবে এঁকেছেন। তো সেটিকে তিনি বলা যেতে পারে যে লোককলার এক পরিশীলিত রূপ আমরা যামিনী রায়ের ছবিতে দেখি। তিনি এমনকি খ্রিস্টান ধর্মীয় দৃশ্যপটও এঁকেছেন। এখানে আমরা ক্রুশবিদ্ধ যিশুকে দেখছি ওই লোকশিল্পের ধরনে আঁকা, এটি তার একটি রেখাচিত্র। এর সঙ্গে আমরা সেই কালীঘাটের রেখাচিত্রটির তুলনা করে দেখতে পারি। আমার মনে হয় যে এই সময়কালের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন শিল্পী হচ্ছেন নন্দলাল বসু। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি শিক্ষালয় চালু করেছিলেন বিংশ শতাব্দীর শুরুর দিকেই, এবং 1919 সালে তিনি ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। কলা ভবন ছিল তার অন্যতম অঙ্গ। সেখানে তিনি নন্দলালকে অধ্যক্ষ করে নিয়ে আসেন 1922 সালে, এবং নন্দলালের নেতৃত্বেই নতুন ভারতের শিল্পের উদ্ভব ঘটবে এটি রবীন্দ্রনাথ মনে করেছিলেন। নন্দলালের ভেতরে সেই সম্ভাবনা তিনি দেখতে পেয়েছিলেন। আসলেই নন্দলালকে বলা যেতে পারে যে এই সময়কালে, ভারতের ঔপনিবেশিক সময়কালে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ একজন শিল্পী। যেমন এখানে আমরা তার একটি রেখাচিত্র দেখতে পাচ্ছি, যেটির মধ্যে এই অবনীন্দ্রনাথ তিন ভাই আছেন, কুমার স্বামী আছেন এবং নন্দলাল নিজে আছেন। এবং আমরা দেখছি যে তিন ভাইকে তিনি আবার নামও লিখে দিয়েছেন পাশে, উপরে এন ট্যাগোর মানে অবনীন্দ্রনাথ ঠাকুর ঘুমিয়ে গেছেন, মাঝখানে এস এন ট্যাগোর সমরেন্দ্রনাথ ঠাকুর, তারপরে জি এন ট্যাগোর মানে গগনেন্দ্রনাথ ঠাকুর, সবাই বই পড়ছেন অথবা ঘুমাচ্ছেন, আলগোলা টানছেন, এবং কুমার স্বামী নন্দলালের সাথে ছবি নিয়ে আলোচনা করছেন, নন্দলাল ছবি আঁকছেন। এর মধ্যে একটা কৌতুকের ব্যাপারও আছে, এবং তার নিজস্ব ড্রয়িং এর যে শক্তি সেটাও আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এটি জোড়াসাঁকোর বিখ্যাত দক্ষিণের বারান্দার ছবি। নন্দলাল বিবিধ ধরনের সমস্ত রকমের মাধ্যমে তিনি কাজ করেছেন। তিনি দেয়াল চিত্র করেছেন, তিনি এমনি ছবি এঁকেছেন, তিনি ভাস্কর্য করেছেন, তিনি ছাপচিত্র নির্মাণ করেছেন, শিল্পের আরো নানান শাখায় তিনি কাজ করেছেন। প্রত্যেকটাতে তার নিজস্ব একটা রীতি প্রকাশ ঘটেছে। এটি একটি দেয়াল চিত্র। বড়দার কীর্তি মন্দিরে তিনি তিনটি বিশাল দেয়ালে তিনটি বড় দেয়াল চিত্র বা মিউরাল অঙ্কন করেছিলেন। তার একটি এটি মহাভারতের দৃশ্য। তো সেই তিনটি চিত্রের মধ্যেও কিন্তু নন্দলালের অসাধারণ যে আঁকবার দক্ষতা সেটি দেখা যায়। আমি বড়দায় ছিলাম, সে কারণে সেটা দেখার সৌভাগ্য হয়েছে। এবং তিনি ছিলেন অবনীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় শিষ্য, এবং তিনি বেঙ্গল স্কুলের অন্যতম শিল্পী, বেঙ্গল স্কুল ধারার। কিন্তু সেখান থেকে রবীন্দ্রনাথ যখন তাকে নিয়ে আসলেন, রবীন্দ্রনাথ তাকে প্রণোদিত করলেন যে বেঙ্গল স্কুলের মাধ্যমে আমাদের আধুনিক শিল্পের চাহিদা পূরণ হবে না, একটি নতুন ধারা তৈরি করতে হবে ভারতের নিজস্ব কিন্তু আধুনিক। সেই ধারার চিত্র নির্মাণের পথে নন্দলাল হচ্ছেন অন্যতম মানুষ। এবং এখানে নন্দলালের একটা পর্যায়ে আমরা একটা ছবি দেখছি, যেটি রাধার বিরহ, কিন্তু ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটি অনেক আধুনিক পদ্ধতিতে আঁকা, অনেক দ্বিমাত্রিক, এবং এখানে আমরা দেখছি গাছপালা থেকে সবকিছুই একটু যাকে বলা হয় স্টাইলাইজ। 1936 সালে গুজরাটের হরিপুরায় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, হরিপুরা বলে একটা গ্রামে। তো মহাত্মা গান্ধী নন্দলালকে অনুরোধ করেছিলেন এই অধিবেশন স্থলটি সজ্জিত করবার জন্য। নন্দলাল অত্যন্ত জাতীয়তাবাদী ছিলেন, মহাত্মা গান্ধীর খুব ভক্ত এবং কাছের লোক ছিলেন, ফলে গান্ধী তাকে এটি করতে বলেন, এবং তিনি এই রকমের প্যানেল তৈরি করে প্রায় 100টার কাছাকাছি ছবি তিনি করেছিলেন। এগুলো অনেক হারিয়ে গেছে, এখনো 80-র উপরে ছবি পাওয়া যায়। এবং সেখানে জনজীবনের এমন কোনো ব্যাপার নাই যেটা নিয়ে নন্দলাল ছবি আঁকেননি। এবং মা শিশুকে দুধ খাওয়াচ্ছে থেকে শুরু করে ঘর কন্যা, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ, গান বাজনা থেকে শুরু করে শিকার, সব রকমের দৃশ্য এখানে আছে। এখানে আমরা দেখছি যে ষাঁড়ের সাথে লড়াই করে এরকম যে একটা খেলা ছিল, সেই খেলার একটি দৃশ্য, অর্থাৎ একটা ভিন্ন ধরনের জিনিস।
এবং তার যে রেখা আমরা এখানে দেখছি এটির মধ্যে লোককলার প্রভাব আছে, তার নিজস্ব রেখা আছে, সবকিছুর একটা মিশ্রণ আছে। তার একটি কাঠখোদাই চিত্র, এটি তো আমরা দেখি নন্দলাল প্রথম শিল্পী যিনি একেবারে প্রাত্যহিক জীবন, দৈনন্দিন জীবনের তুচ্ছ জিনিস সেগুলোকে শিল্পে তুলে নিয়ে আসছেন। এখানে আমরা দেখছি একটি কুকুর তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, সেটির একটি কাঠখোদাই চিত্র। রবীন্দ্রনাথ সহজ পাঠ নামে ছোটদের জন্য, শিশুদের জন্য একেবারে অক্ষর পরিচয় থেকে শুরু করে 4 পর্বে তিনি 4টি গ্রন্থ রচনা করেছিলেন, সহজ পাঠের প্রথম থেকে চতুর্থ ভাগ পর্যন্ত। তো তার অলঙ্করণ করেছিলেন নন্দলাল, এবং সেগুলো লেনোকাট পদ্ধতিতে তিনি করেছিলেন। এবং অসাধারণ বলা যেতে পারে যে আধুনিক কালের যে গ্রন্থচিত্রণ, এটার সূচনাও নন্দলালের হাতে। সত্যজিৎ রায়কে যখন পথের পাঁচালীর চিত্রায়নের ভার দেওয়া হয়, তখন তিনি নন্দলালের এই সব ছবি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর চিত্রায়ন যদি আমরা দেখি, আমরা দেখব যে নন্দলালের একেবারে সরাসরি প্রভাব সেখানে রয়েছে। সত্যজিৎ রায় পরে বলেছেন তার যে বিকাশ, সেটা চলচ্চিত্রকার হিসেবে হোক বা মুদ্রণ শিল্পে তার যে অবদানের জন্য হোক, নন্দলালের ছাত্র না হলে তিনি এগুলো কোনোটাই হতে পারতেন, এরকম একটা ট্রিবিউট তিনি দিয়েছেন। নন্দলালের দুজন অত্যন্ত প্রধান শিষ্য এবং যারা ভারতের আধুনিক শিল্প নির্মাণের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী, তাদের একজন হচ্ছেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এরা দুজন একেবারে দুই রকমের। আমরা বিনোদ বিহারীর ছবিতে দেখি স্থিরতা, স্থবিরতা, ওজনদার এবং যে চিরকালীনতার একটা আভাস। এই ছবিটির নাম হচ্ছে বৃক্ষপ্রেমিক, ট্রি লাভার। এবং এখানে আমরা দেখছি একজন বৃক্ষপ্রেমিক মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু তার উদাস দৃষ্টি এবং যে গাছপালার যে চিত্রায়ন, সেগুলোর মধ্যে এক ধরনের নিশ্চল স্থিরতা আছে। বিনোদ বিহারীও বেশ কয়েকটি বড় দেয়াল চিত্র করেছেন, এবং তার মধ্যযুগের সন্তরা বলে যে দেয়াল চিত্রটি আছে হিন্দি ভবনে, সেটি এখন ভারতের অন্যতম বিখ্যাত একটি দেয়াল চিত্র, যার মধ্যে এই স্থিরতা, এই স্থবিরতা এবং এই বিশালতা, মনুমেন্টালিটির পরিচয় আমরা খুব ভালোভাবে পাই। পরবর্তীকালে তিনি জাপানে গিয়েছিলেন, এবং আগের ছবিটা এবং এই ছবিটাতে আমরা সেই জাপানি শিল্পের প্রভাব দেখতে পাই। তার রেখা, তার বর্ণ প্রয়োগ, এগুলো জাপানি শিল্প দ্বারা প্রভাব। এবারে নিত্যদিনের মানুষজনকে আঁকা, এটা শান্তিনিকেতনে আমরা দেখি যে কলা ভবনে এটা চর্চা প্রথম হয়েছে। এবং এটা আমরা নন্দলালে যেমন দেখবো, বিনোদ বিহারীতে দেখবো, এবং তারপরে শিল্পী যাকে নিয়ে আমরা আলোচনা করবো, রামকিঙ্কর বেজ, তার মধ্যে আমরা দেখব। অতএব আমরা বলতে পারি যে আমরা দেখছি এমন একটি ধারা যেটি ঠিক ভারতীয় নয়, আবার ঠিক পশ্চিমাও নয়, তার দুটোর একটা মিশ্রণ। এবং যেখানে আমরা বিনোদ বিহারীতে দেখলাম স্থিরতা, সেখানে রামকিঙ্করে দেখছি আমরা প্রবল গতিময়তা। শান্তিনিকেতনের আশেপাশে প্রচুর সাঁওতাল গ্রাম রয়েছে, আগে আরো বেশি ছিল। সেই সাঁওতালদের জীবন তিনি পর্যবেক্ষণ করতেন রামকিঙ্কর বেজ, এবং তিনি সাঁওতালদের সঙ্গে তার প্রচুর বন্ধুত্ব ছিল। তাদের যে জীবনের প্রাবল্য, তাদের যে জীবন শক্তি, সেটা তাকে সবসময় আকর্ষিত করত। এখানে আমরা দেখছি যে দুজন সাঁওতাল নারীকে তিনি দেখাচ্ছেন যারা প্রবল বেগে এগিয়ে চলেছে। এই যে প্রাণ প্রাচুর্য, এটা তার ছবিতে যেন ফেটে বের হচ্ছে। আবার এই ধরনের চকিত তাৎক্ষণিক দৃশ্য আঁকা, এটি কলা ভবনের একটা চরিত্র ছিল, সেরকম কাজও রামকিঙ্কর অনেক করেছেন। এই যে প্রাত্যহিক জীবন, হাতিকে স্নান করানো হচ্ছে তার দৃশ্য, সেটিও তিনি খুব দ্রুত চালে এঁকেছেন। তবে রামকিঙ্কর মূলত ভাস্কর, এবং তার যে দুটো ভাস্কর্য, এগুলো আজ সারা ভারতেই পরিচিত, বিখ্যাত। এবং আধুনিক ভারতের ভাস্কর্যের সূচনাকারী হিসেবে রামকিঙ্করের যে পরিচিতি, তার দুটো অন্যতম কাজ হচ্ছে এই দুটো বড় ভাস্কর্য। একটা হচ্ছে সাঁওতাল পরিবার, আর একটি হচ্ছে কলের মাসি। দুটোই তিনি তার নিজস্ব পদ্ধতিতে করেছেন, একেবারে কাঠামো তৈরি করে তার মধ্যে সিমেন্টের কংক্রিট ছুঁড়ে ছুঁড়ে। তো সেটা এতই নিজস্ব, তার গঠন থেকে শুরু করে তার যে শৈলী, তার যে নান্দনিক তাৎপর্য, সেটা তখনকার প্রেক্ষাপটে অসাধারণ। প্রথমটি তিনি করেছেন 1938 সালে, এটি করেছেন 1956 সালে। রামকিঙ্কর একেবারে আধুনিক ধরনের শিল্প নির্মাণ করতে চেয়েছেন, এবং সেখানে আমরা দেখছি যে রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতি তিনি এঁকেছেন,
যেখানে এক চোখে রবীন্দ্রনাথ তাকাচ্ছেন বহির্বিশ্বের দিকে, আর এক চোখ সম্ভবত নিমিলিত, তিনি অন্তর্দর্শন করছেন এবং ভেতর দিকে তাকাচ্ছেন। এই রকমের একটা ভাব যেটি আধুনিক ভাস্কর্যের রূপ, সেইভাবে তিনি সেটিকে তুলে ধরবার চেষ্টা করেছেন। যেহেতু রবীন্দ্রনাথ এখানে এই ভাস্কর্যটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তবে শেষমেশ এটি এমনকি যে স্থাপনের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু শেষমেশ স্বীকৃত হয়েছে একটি আধুনিক ভারতীয় ভাস্কর্যের একটা ধরন হিসেবে। এরপরে আমরা গগনেরনাথকে দেখলাম। আরেকজন খুব নিজস্ব ধারার স্বকীয় ধারার শিল্পী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার জীবনের একেবারে শেষ পর্বে এসে ছবি আঁকায় হাত দিয়েছেন এবং 2000-এর উপরে ছবি এঁকেছেন। বলা যেতে পারে যে এটা একজন অতি মানবীয় প্রতিভার শেষ বিচ্ছুরণ বা একটি আগ্নেয়গিরির শেষ অগ্নি উদ্গীরণ। তার ছবি একেবারে ভিন্ন রকমের, সেটার সঙ্গে ভারতীয় ঐতিহ্যিক যে শিল্পধারা তার যেমন কোনো সম্পর্ক নেই, তেমনি তখনকার কালের শিল্পীরা যে নানা রকম ভাবে ভারত শিল্পের একটি অবয়ব তৈরির চেষ্টা করছিলেন তার সাথে কোনো সম্পর্ক নেই। একেবারেই তার নিজস্ব জিনিস এবং একেবারে স্বকীয় বৈচিত্র্যপূর্ণ প্রতিভার মানুষ ছাড়া এটি সম্ভব নয়। রবীন্দ্রনাথের ছবি আমরা বলতে পারি যে তিনি পশ্চিমে যখনই গেছেন তিনি চিত্র কলা দেখবার চেষ্টা করেছেন, তিনি জাদুঘরগুলোতে গেছেন, তিনি আধুনিক শিল্পের অনেক কিছুর সাথে তার পরিচয় ছিল। তো সেগুলোরও নানা ছায়া এখানে পড়তে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার ছবি তার মতোই। তার মুখাবয়বে, তার যে এই ধরনের ছবিতে, তার রূপের সংগঠনে সবকিছুই আমরা একটা নতুনত্ব দেখি এবং তার মধ্যে যেটা একটি প্রবল অনুভূতি আমরা পাই সেটি হচ্ছে নিঃসঙ্গতার অনুভূতি এবং কিছুটা নির্জনতা, কিছুটা বা হতাশাও তার শেষ জীবনের ছবিতে আমরা দেখি। তার নিজের আত্মপ্রতিকৃতির মধ্যে আমরা দেখি যে তিনি যেন ভেতর দিকে তাকাচ্ছেন, তিনি বাইরের কিছুর প্রতি তার আগ্রহ নেই। এই যে একটা নিজের ভেতর থেকে তার একটা উপলব্ধি এসেছে জীবনের শেষ পর্বে এসে, তার মধ্যে একাকিত্ব একটা খুব বড় ব্যাপার। এবং তার নিসর্গ চিত্র আমরা দেখি যে বেশিরভাগ সময় নিসর্গ চিত্রগুলিতে দেখানো হয়েছে গোধূলির সময়, যে সময় মানুষ এমনিতে একটু একাকী বোধ করে। তো সেই রকমের ছবি এবং সেখানে জনমানসহীন প্রকৃতি তিনি প্রচুর এঁকেছেন, যার মধ্যে এক ধরনের রহস্য, এক ধরনের স্থিরতা, এক ধরনের হাহাকার যেন তার ভিতরে আমরা শুনতে পাই। তো একজন খুব সৃষ্টিশীল মানুষ কত রকম ভাবে চিন্তা করতে পারে সেটা এই ছবিটা আমরা দেখছি। এরপরে যারা কাজ করেছেন একদল শিল্পী, যারা আমরা এটা বলতে পারি যে এরা সমাজ বাস্তবতাকে শিল্পে তুলে আনার চেষ্টা করেছে। এতদিন শিল্প ছিল কিছুটা আকাশচারী, কিছুটা কল্পনাশ্রী এবং তার মধ্যে ধর্ম পুরাণ এসবের একটা প্রাধান্য ছিল। কিন্তু বিংশ শতাব্দীর 40-এর দশকে প্রবল ভাবে নানান সংকট দেখা দিল। একটি হচ্ছে জাতীয়তাবাদের উন্মেষ, যার ফলে হিন্দু মুসলিমের মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি হলো, বিদ্বেষ সৃষ্টি হলো, সাম্প্রদায়িকতার সৃষ্টি হলো। এবং খুব বড় ঘটনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমস্ত পৃথিবী প্রায় নানান ভাবে পর্যুদস্ত অবস্থায় পৌঁছে গেছিল, মানুষের অভাব অনটন বেড়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত বাংলায় একটি বড় রকমের দুর্ভিক্ষ হয়েছিল 1943-44 সালে, যেটিতে এখন বলা হচ্ছে প্রায় 40 লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং সেটি সম্পূর্ণভাবে মনুষ্য নির্মিত। যুদ্ধের কারণে শস্য জমা করে রাখা, সৈন্যদের জন্য আলাদা করে তা ভান্ডার তৈরি করা, এগুলো করতে গিয়ে বাজারে খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছিল এবং দলে দলে মানুষ গ্রাম ছেড়ে শহরে এসেছিল, সেই মানুষগুলো মারা যাচ্ছিল। তো এটি ঘটতো না যদি আর একটু মানবিক ভাবে জিনিসটাকে দেখা হতো। একটি ঔপনিবেশিক আমলের যে শাসকদের যে ধরনের মানসিকতা, সেটার পেছনে একটা বড় কারণ হিসেবে কাজ করেছিল। এর দুজন শিল্পীর অন্যতম তো জয়নুল আবেদিন। আমরা জানি যে এই 43-এর দুর্ভিক্ষের ছবি এঁকেই তিনি মূলত তার প্রধান যে খ্যাতি, প্রথম যে খ্যাতি, সেটি অর্জন করেছিলেন। আরেকজন ছিলেন চিত্তপ্রসাদ। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিনি ছবি এঁকেছেন, তিনি গান লিখেছেন, তিনি গানে সুর করেছেন, গান গেয়েছেন। তিনি ওখান থেকে প্রতিবেদন, মানুষের দুঃখ কথার প্রতিবেদন লিখে পাঠিয়েছেন।
তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী এবং তার একটি বড় অবদান আছে এই দুর্ভিক্ষ চিত্রের মাধ্যমে মানবিক বিপর্যয়ের ছবি তুলে আনা। আর দুটো ছবি আমরা দেখছি। এই সময় সোমনাথ হরও চিত্তপ্রসাদ চট্টগ্রামে ছিলেন, সোমনাথ হর চট্টগ্রামের ছেলে। তিনি চিত্তপ্রসাদের শিষ্য হিসেবে কিছু ছবি এঁকেছিলেন দুর্ভিক্ষের সময়, এবং পরে সোমনাথ হর কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন এবং সেই সময় তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত হন, কমিউনিস্ট পার্টির সঙ্গেও তিনি জড়িত হন, এবং এটি তার ওই সময়কার করার একটা কাঠখোদাই চিত্র। আরো কিছু কিছু শিল্পীরা এই ধরনের কাজ করেছেন, যাদেরকে আমরা বলতে পারি যে সমাজ বাস্তবতাকে যারা তুলে আনতে চেষ্টা করেছেন। এটি গোবর্ধন দাস, তিনি একজন নেতৃস্থানীয় ছিলেন এদের মধ্যে। তিনি আর্ট রেবেল সেন্টার বলে একটা দল তৈরি করেছিলেন, যেটি বলা যেতে পারে যে একেবারে প্রথম দিককার একটি শিল্পী দল, এবং তার ইচ্ছা ছিল যে এই সাধারণ মানুষের জীবনকে নানা রকম ভাবে তুলে আনা। এছাড়া হরেন দাস কাঠখোদাই চিত্রে খুবই প্রসিদ্ধি অর্জন করেছিলেন, সেখানেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আমরা দেখি। তারই সমসাময়িক আমাদের শফিউদ্দিন আহমেদ, তার কাছে আমরা দেখি যে সাঁওতাল রমণীরা পানি নিয়ে যাচ্ছে, সেটির একটি উড এনগ্রেভিং চিত্র, এবং সেটা খুবই দক্ষতার সঙ্গে করা। দেবী প্রসাদ রায়চৌধুরী, তিনি ছিলেন ভাস্কর, এবং আমরা দেখছি তার ভাস্কর্যে প্রথম শ্রমজীবী মানুষ উঠে আসছে, এবং বলা যেতে পারে যে সেটির একটি সংবেদনশীল রূপায়ণ তিনি করবার চেষ্টা করেছেন। দেবী প্রসাদ রায়চৌধুরীর মধ্যে দিয়ে আমরা একটি পর্ব শেষ করলাম। আর একজন একক শিল্পীকে আমাদের উপস্থাপন করতে হবে, তিনি অমৃতা শেরগিল। তার পিতা পাঞ্জাবি শিখ এবং মা হচ্ছে হাঙ্গেরির রমণী। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তিনি জন্মেছিলেন 1913 সালে, এবং তিনি প্যারিসের ইকোলে দে বোজার্ট, যেটি সবচেয়ে প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান ইউরোপে, সেখানে শিক্ষা গ্রহণ করেছেন শিল্পকলার। এবং তার ভিতরে তার নিজ দেশ ভারতকে জানবার একটি প্রবল আগ্রহ তৈরি হয়। অতি অল্প বয়সে তিনি শিক্ষা সমাপ্ত করে ভারতে চলে আসেন, এবং বিস্তৃতভাবে তিনি ভারতে ভ্রমণ করেছেন। ভ্রমণ করে তার ভারতের শিল্প তিনি বোঝার চেষ্টা করেছেন, তার মানুষজনকে বোঝার চেষ্টা করেছেন, এবং তার শিল্পে এটির একটি সম্মিলন ঘটাবার চেষ্টা করেছেন। আমরা দেখি যে অমৃতা শেরগিল অজন্তা দ্বারা খুবই অনুপ্রাণিত হয়েছেন, অজন্তা তাকে মুগ্ধ করেছে, কিন্তু তার মধ্যে একটা পল গগার প্রভাবও আমরা লক্ষ্য করি। আমরা বলতে পারি যে অমৃতা শেরগিলও সে একই চেষ্টা করেছেন, যে প্রাচ্য এবং পাশ্চাত্যের সম্মিলনে ভবিষ্যৎ ভারতের শিল্প শৈলী নির্মাণের প্রয়াস। অমৃতা শেরগিল মাত্র 28 বছর বয়সে মারা গেছেন লাহোরে। তিনি ভারতে তার কাজকর্ম করছিলেন। সেই অল্প বয়সে কিন্তু তিনি তার যে একটি ছাপ কিন্তু সেটি তিনি লিখে গেছেন। তার ছবিতে আমরা দেখি যে ভারত এবং পাশ্চাত্যের একটা মিলন, এবং অজন্তার একটা খুব বড় প্রভাব তার ছবিতে দেখি। এটা সমসাময়িক আর কারোর মধ্যে আমরা এই ধরনের প্রভাব কিন্তু আমরা তেমন ভাবে দেখি না। মানুষকে তিনি বড় করে দেখেছেন, যেমন এটার মধ্যে আমরা একেবারে অনুভব করতে পারি পল গগাকে। আবার অজন্তা ভারতীয়, এটাও দেখতে পাই। ভারত তার কাছে ছিল একটা বিস্ময়, একটা অনন্য সাধারণ প্রেরণার জায়গা, এবং সেটির একটি প্রতিফলন এই ছবির মধ্যে আমরা দেখছি। অমৃতা শেরগিলের পরে আমরা প্রবেশ করছি আমাদের আলোচনার অন্যতম দৃষ্টিকেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন 1914 সালে জন্মেছিলেন, 1976 সালে তিনি মারা গেছেন। আমরা জানি যে তার দুর্ভিক্ষ চিত্রের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেছেন, এবং তার দুর্ভিক্ষ চিত্রগুলো আমরা একটু দ্রুত দেখে যাব, কারণ এগুলো আমরা দেখেছি, সবাই জানি, এবং এর যে বৈশিষ্ট্য এটা নিয়ে হয়তো আমরা একটা আলাদা আলোচনা করতে পারবো। খুব সাধারণ কাগজে কালো কালির রেখায় মোটা ব্রাশে এগুলো আঁকা, এবং এগুলোর মধ্যে অনেক জায়গায় ব্রাশের মধ্যে কালি কম নিয়ে তার যে একটা খরখরে ভাব সেটা তিনি এর মধ্যে এনেছেন। মানুষগুলোর যে অবস্থা শারীরিক এবং মানসিক, সেটা এগুলোর মাধ্যমে নানানভাবে প্রতিভাত হয়েছে। এবং আমরা দেখব এগুলো বেশিরভাগই কলকাতার ফুটপাত, পেছনে সামান্য কিছু বস্তু আছে, ডাস্টবিন বা কোনো অট্টালিকার অংশ,
এবং এইগুলো এদেরকে নেগেট করছে, এদেরকে প্রতিহত করছে। এদের যে দুর্দশা তার বিরুদ্ধে একটা শক্ত প্রাচীরওয়ালা বাড়ির অংশ যখন আমরা দেখি, তখন আমরা বুঝি যে এই শহরের যে উদাসীনতা, এই মানুষগুলোর প্রতি, তাদের প্রতি তার যে অনুভূতিহীন একটি প্রতিক্রিয়া, সেটি আমরা অনুভব করি। এই ছোট ছোট অনুষঙ্গ ব্যবহার করে কিন্তু জয়নুল আবেদিন এদের যে মানবিক বিপর্যয়ের যে ব্যাপার, সেটিকে তিনি তুলে ধরেছেন। ফুটপাতও একটি শক্ত জিনিস, সেটির মধ্যে একই রকম ভাবে আমরা এটি দেখি। খুব অল্প কয়েকটি রেখায় এগুলো আঁকা, কিন্তু তাদের শরীরের যে ভাঙচুর, তাদের অভিব্যক্তির যে প্রাবল্য, সেটা এগুলোর মধ্যে ফুটে উঠেছে। আরেকটি বিষয় হচ্ছে, এগুলোর মধ্যে আমরা দেখি যে বিশাল শূন্যতা, চারিদিকে শূন্যতা, এটা তাদের মানসিক অবস্থাকেও প্রতিফলিত করে। এবং পেছনে সবসময় আমরা এই ধরনের বস্তু দেখতে পাচ্ছি, যেটা তার প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করে না। এই ছবিটা তো আমরা সেই জিনিসটা লক্ষ্য করব, মা সন্তানেরা একদিকে তাকিয়ে আছে এবং সেদিকে শূন্যতা ছাড়া আর কিছু নেই। অর্থাৎ তাদের যে আশা করবার কিছু নেই, তাদের যে পাবার কিছু নেই, তার একটি অনুভূতি যেন এর মধ্যে আমরা পাচ্ছি। এখানেও একই রকম। এবং আরেকটি জিনিস লক্ষ্য করবার মতো, সেটি হচ্ছে পুরুষ কিন্তু খুব কমই আছে। পুরুষরা নিজেদের আলাদা করে নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মা তার সন্তানদের বাঁচাবার চেষ্টা করছে। মায়েরা যে কিভাবে সন্তানকে আঁকড়ে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মুখের অভিব্যক্তিগুলি সামান্য কয়েকটি তুলির খড়খড়ে পোঁচের মধ্যে দিয়েও তিনি বুঝিয়েছেন। কাক, কুকুর, এগুলো তার ছবিতে যে কাকের যে সুযোগ সন্ধানী ধূর্ত রূপ, সেটি যে এসেছে, এগুলো বহু আলোচিত। এগুলো আমরা এখানে পুনরুল্লেখ করছি না। বাৎসল্য, তার মধ্যে আমরা দেখছি কতটা প্রবল বাৎসল্য। এবং একটি ছোট ছেলে একাকী যখন আছে, তখন কাকদের সাহস বেড়ে গেছে, তারা তার গায়ের কাছে এসে খাদ্য খুঁজছে। এই মানুষটি একটা কাগজের মতো কিছু চেটে খাওয়ার চেষ্টা করছে, এবং তার মুখের মধ্যে যে অনাহারের প্রাবল্য, সেটা আমরা এমন শক্তিশালী ভাবে দেখি যে এর কোনো তুলনা আর কোথাও নেই। মৃত প্রায় মানুষ, এখানেও দেখছি মানুষটি হয়তো মৃত, না হলে কাক এভাবে তার গায়ের উপর বসতে পারে না। এখানেও মৃত মানুষকে আমরা দেখছি, এবং কাক, কুকুর সুযোগ সন্ধানী হিসেবে আছে। এই সমস্ত শিল্পকর্মগুলির মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে মানুষকে তিনি খুব বড় করে দেখিয়েছেন। অনাহারী মানুষ, ভেঙে পড়া মানুষ, মৃতপ্রায় মানুষ, কঙ্কালসার মানুষ, কিন্তু তারা সমস্ত পথ জুড়ে আছে। তাদের যে মহানতা, মানুষকে যে বিশাল করে দেখানো। আমি শেষ পর্যন্ত এই কথাটা বারবার বলতে চাইবো যে মানুষের জয় কিভাবে জয়নুল আবেদিন বারবার তার ছবিকে দেখাতে চেয়েছেন, মানবিকতার জয়। তার এই দুর্ভিক্ষের রেখাচিত্রমালা, এগুলো এতই বিখ্যাত হয়েছিল যে ডার্কেনিং ডেজ বলে একটি বিখ্যাত পুস্তক ওই সময় রচিত হয়েছিল, এলা সেন লিখেছিলেন, এবং সেখানে জয়নুল আবেদিনের ছবি দিয়ে তিনি এটিকে চিত্রিত করেছেন। আমি সম্প্রতি এটি একটি প্রচ্ছদ পেয়েছি, যেটি দেখছি যে হিন্দিতে জয়নুল আবেদিনকে নিয়ে গ্রন্থ রচিত হয়েছে। বইটির নাম অকাল কি কলা और জয়নুল আবেদিন, অশোক ভৌমিক লিখেছেন। তার এই দুর্ভিক্ষের চিত্রমালা যে কতটা মানুষকে সংবেদে আঘাত করতে পারে, সেটার একটি পরিচয় যে হিন্দি ভাষাও তার শুধু দুর্ভিক্ষের ছবি নিয়ে পুস্তক রচিত হয়েছে। এরপরে পাকিস্তান হয়ে গেল। পাকিস্তান হওয়ার পরে, পাকিস্তান ছিল একটি ধর্মাশ্রিত রাষ্ট্র, একটি ধর্মকেন্দ্রিক রাষ্ট্র, এবং ধর্মীয় বিভাজন চেতনা থেকে এই পরিচিতি পেয়েছে। এটি স্থাপিত হয়েছে, অর্থাৎ এখানে একটি তার পাকিস্তানের নিজস্ব চিত্র ধরন নির্মাণে যখন প্রয়াস হয়েছে, তখন ধর্ম সামনে এসেছে স্বাভাবিকভাবে, কারণ ধর্মের ভাগেই পাকিস্তান তৈরি হয়েছে। এবং আমরা দেখছি এটি আব্দুর রহমান চুগতাইয়ের একটি ছবি, যাকে আমরা রাধাকৃষ্ণ আঁকতে দেখেছিলাম। সেই চুগতাই পাকিস্তানে এসে তখন একটি ইসলামী ঐতিহ্যের ছবি ধারা রচনার চেষ্টা করছেন। এটি ওস্তাদ আল্লাহ বক্স, তিনি চুগতাইয়ের চেয়েও বড় এবং বেশ উন্নত মানের শিল্প রূপ নির্মাণ করতে পারতেন। হির রাঞ্জা বলে একটি গল্প আছে পাকিস্তানের, লাইলি মজনু বা শিরি ফরহাদ ধরনের গল্প, সেটির একটি দৃশ্য। এটি পাকিস্তানে যেটা সবচেয়ে বেশি চেষ্টা হয়েছিল যে ইসলামী যে ধারাকে তার পাকিস্তানি শৈলী হিসেবে প্রতিষ্ঠা করা, সেজন্য ক্যালিগ্রাফি বা লিপি শিল্পের খুব চর্চা হয়েছিল। শাকির আলী পাকিস্তানের একজন প্রবীণ শিল্পী, তিনি কিছুটা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে অন্য শিল্পীরা আরো অনেক বেশি করে এটা করেছেন, এবং লিপি শিল্পের একটা ধারা পাকিস্তানে
বড় শিল্পধারা হিসেবে চালু হয়েছে। আরবি ভাষার যে নমনীয়তা, তার অক্ষরের যে নমনীয়তা, সেটিকে ব্যবহার করে পাকিস্তান সৃষ্টিরও অনেক আগে আরবিতে কিন্তু অসাধারণ সব লিপি শিল্প তৈরি হয়েছে। তো সেটির একটা ধারা তারা এখানে প্রবর্তন করার চেষ্টা করেছে। আবার একেবারে অন্যরকম ধারাও শিল্পীরা ছবি তৈরি করেছেন, কারণ ভারত থেকে আলাদা হতে হবে পাকিস্তানের শিল্প ধারা, সেটা একটা ধারণা ছিল। এটি জুবাইদা আগা, তিনি মহিলা শিল্পী পাকিস্তানের প্রথম দিককার, কিন্তু তিনি ইকোলজি ডেপোজার্টে পড়েছিলেন এবং একেবারে নির্বস্ত্র ধারা শিল্প তিনি নির্মাণ করেছেন। বলা যেতে পারে যে পাকিস্তানের প্রথম নির্বস্ত্র ধারা শিল্পী হচ্ছেন জুবেদা। এর বিপরীতে পূর্ব পাকিস্তানের শিল্পীরা কি করছেন, এটি এস এম সুলতান। এই ছবিটি অনেক পরে আঁকা, কিন্তু আমরা দেখছি যে পূর্ব পাকিস্তানের শিল্পীরা তারা কিন্তু ধর্মীয় যে তার পরিচয় সেটিকে তার শিল্পে প্রতিহত করতে ততটা আগ্রহী নন, যতটা তার নিজস্ব সংস্কৃতি, তার লোকশিল্প, তার নিজস্ব ধরন, মানুষের মধ্যে যে একটি মানবিক চেতনার প্রকাশ অনেক আগে থেকেই আছে, ধর্মীয় সহমতের যে একটি ঐতিহ্য আমাদের আছে, এবং একটি বাঙালির নিজস্ব স্বকীয়তা, সেটি তারা তুলে ধরবার চেষ্টা করেছেন। সুলতানের এই ছবিতে আমরা তার কিছু পরিচয় পাই, যেটা মানে পাকিস্তানে যে শিল্পধারা তৈরি হচ্ছিল তার থেকে ভিন্ন। কামরুল হাসান লোকধারাকে অনুসরণ করে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন, তার প্রথম দিককার ছবি। কামরুল হাসানকে আমরা বলতে পারি জয়নুল আবেদিনের পরে আমাদের সমকালীন শিল্পের যাত্রাপথে সবচেয়ে উল্লেখযোগ্য একজন শিল্পী। শফিউদ্দিন আহমেদ, তিনি পাশ্চাত্যে শিক্ষা লাভ করেছিলেন এবং তার ছবি তো আমরা দেখি যে তিনি বিমূর্ত ধারার ছবি আঁকতেও সেখানে নৌকো, জাল, মাছ, চোখ ইত্যাদি অনুষঙ্গগুলোকে আনবার চেষ্টা করছেন, যেগুলো তার নিজস্ব ঐতিহ্যে রয়েছে। জয়নুল আবেদিন কি করছিলেন? জয়নুল আবেদিনকে আমরা দেখি যে তিনি তার নিজস্ব একটি ধারা তৈরির চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটিও একটি মিশ্রিত ধরন। তিনি তো আর্ট স্কুলে পশ্চিমা ধারায় শিল্প চর্চা শিখেছেন, কিন্তু তার যে ত্রিমাত্রিকতা, টোনাল যে এফেক্ট তৈরি করে বস্তু ত্রিমাত্রিকতা, কাছে দূরে ইত্যাদি প্রতিষ্ঠা করা, সেটি না করে জয়নুল আবেদিন মোটা কালো আউটলাইন ব্যবহার করে, অল্প জল রং ব্যবহার করে বহু ছবি এঁকেছেন তিনি। সেটি তার নিজের ধারা হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এই ছবিগুলো তো আমরা দেখবো। আর সবচেয়ে বড় যেটি, সেটি হচ্ছে তিনি পূর্ববঙ্গের একেবারে নিম্নবিত্ত মানুষ, একেবারে প্রান্তিক মানুষ যারা, তাদেরকে তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। তার খুব বিখ্যাত দুটো ছবি আমরা এখন দেখছি, সাঁওতাল রমণী এবং একটি সাঁওতাল দম্পতি। এই দুটো ছবিতে আমরা দেখবো যে তিনি মোটা কালো রঙের আউটলাইন ব্যবহার করেছেন এবং এই আউটলাইন কিন্তু তার যে দুর্ভিক্ষ চিত্র তার মতো নয়, এটি অনেক বেশি লালিত্যময়, অনেক বেশি ছন্দময়, কাব্যিক। এবং জয়নুল আবেদিনের যে মূল মানসিক চেতনার ব্যাপারটি ছিল, সেটি যে মানুষকে ঘিরে ছিল, তার নানান রকমের ছোট ছোট অনুষঙ্গ আমরা তার ছবির মধ্যে দেখব। যেমন মানুষকে বড় মহিয়ান করে দেখানো। এখানে আমরা দেখছি যে সাঁওতাল রমণী, সাঁওতাল দম্পতি, দুটো ছবিতেই তিনি দিগন্ত বা হরাইজনকে একেবারে নিচে নামিয়ে এনেছেন এবং তার যে প্রকৃতি সেটা ছোট হয়ে গেছে অনেক, এবং মানুষগুলি আকাশের বিপরীতে বিশাল আকারে প্রতীয়মান হচ্ছে। মনে হচ্ছে আমরা খুব নিচ থেকে তাদেরকে দেখছি এবং তারা মনিউমেন্টাল, বিশাল আকৃতির। এই যে মানুষকে বড় করে দেখানো, মানুষকেই সবচেয়ে অজেয় হিসেবে দেখানো, সেটি জয়নুল আবেদিনের ছবির মধ্যে নানান ইঙ্গিতের মাধ্যমে আমরা দেখতে পাই। এগুলো অবশ্য কলকাতায় করা। তিনি ট্রামে করে যখন যাতায়াত করতেন, তখন ট্রামের টিকেটের পেছনে তিনি ছবি আঁকতেন, তাৎক্ষণিকভাবে দেখা কোনো কিছু সেটা আঁকতেন, এবং তার যে আঁকার দক্ষতা কতটা অসাধারণ ছিল সেটা আমরা এই ছবিগুলোর মধ্যে দেখতে পাই। এবং এই যে প্রান্তিক মানুষকে তার ছবিতে নিয়ে আসা, আমরা দেখছি তার যে অনুশীলনগুলি, সেগুলো বারবার কিন্তু প্রান্তিক মানুষরা এসেছেন, নিম্নবিত্ত মানুষরা এসেছেন, গ্রামের মানুষরা এসেছেন। এখানে আমরা দেখছি যে পার্বত্য চট্টগ্রামের মানুষদের তিনি আঁকছেন, যারাও প্রান্তিক। এটি অবশ্য কলকাতায় করা, কান সাফাই করার লোক, অবাঙালি। তার মধ্যেও তার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখছি।
এই যে তার পর্যবেক্ষণ সেটা এবং মানুষকে পর্যবেক্ষণ, সেটার মধ্যে অনেক সময় কৌতুক আছে। যেমন এটির মধ্যে আমরা দেখছি দুজন রমণী, এটা লন্ডনে আঁকা, এবং তারা একজনের হাতে একটি ফুলের তোড়া আছে, বৃষ্টির মধ্যে অগ্রসর হচ্ছেন। এর মধ্যে যেমন তার অঙ্কনের দক্ষতা আমরা দেখি, তেমনি সামান্য কৌতুক অনুভব করতে পারি। এটি মেক্সিকোতে আঁকা, এই সাধারণ কর্মজীবী মানুষকে তিনি বানাচ্ছেন। এটি কায়রোতে আঁকা, এই যে গাধায় করে পণ্য নিয়ে যাচ্ছে এমন একজন মানুষ, সেটির মধ্যে আমরা দেখি যে তিনি সাধারণ মানুষকে দেখছেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তাকে আমন্ত্রণ করেছিল প্যালেস্টাইনে, যেখানে তারা সংগ্রাম করছে, তাদের জীবনের ছবি আঁকার জন্য। সেটির একটি দৃশ্যটি, এখানে তিনি অন্যভাবে তার রেখাকে প্রয়োগ করার চেষ্টা করেছেন। জয়নুল আবেদিনের ছবিতে প্রকৃতির বিরুদ্ধে বা বিরুদ্ধ কোনো শক্তির বিরুদ্ধে মানুষের লড়াই, এটি একটি খুব বড় বিষয় হিসেবে এসেছে। যেমন এখানে আমরা দেখি যে প্রবল বেগে বয়ে যাওয়া হাওয়ার বিরুদ্ধে এগোতে চেষ্টা করছে দুজন নারী, এবং তিনি নারীকে সবসময় অগ্রণী ভূমিকায় দেখাবার চেষ্টা করেছেন। যখনই কোনো বিরুদ্ধ শক্তির সঙ্গে লড়াই, সেটা দুর্ভিক্ষে আমরা যেমন দেখি, সেটা প্রকৃতির সঙ্গে আমরা দেখি, সেখানে কিন্তু নারী খুব বড় ভূমিকায় আছে। এই তার যে আঁকবার দক্ষতা, সেটিও আমরা এখানে দেখতে পাই, যে সামান্য কয়েকটি ব্রাশের ক্ষিপ্র তীব্র তুলির আচরে একটি ঝড়ের বিরুদ্ধে মানুষ এগোচ্ছে, এটা তিনি ফুটিয়ে তুলেছেন। এটি তিনি পরে জল রঙেও এঁকেছেন। এই ছবির মধ্যে আমরা একই জিনিস দেখতে পাই, যে একটি গরু দড়ি ছিঁড়ে যাওয়ার চেষ্টা করছে তার প্রবল শক্তিমত্তা দিয়ে। এই ধরনের একটি বিষয়ে গরুটি ষাঁড় হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু আমরা দেখি যে একটি দুগ্ধবতী গাভী হওয়ার নিশ্চয়ই কোনো ভেতরে তার চিন্তা ছিল। এটি 1951 সালে আঁকা, এবং এর মধ্যে এমনও হতে পারে যে 51 সাল থেকে ভাষাজনিত যে ক্ষোভ বাঙালির মধ্যে, সেটা শুরু হয়েছে। বাঙালি ক্রমে বুঝতে পারছে যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে তারা আরেকটি ঔপনিবেশিক জাতাকলের মধ্যে পতিত হয়েছে। পাকিস্তান সম্পর্কে তাদের স্বপ্নভঙ্গ ঘটছে, তার যে মুক্ত হওয়ার অভিপ্রায়, সেটি মনে হয় এই ছবির মধ্যে দিয়ে খুব ইঙ্গিতে জয়নুল আবেদিন বলতে চেয়েছেন। এটি হতেও পারে যে এটি গাভী মানে দেশমাতৃকা তার বন্ধন ছিন্ন করে এগোতে চাচ্ছে, এরকম একটি অর্থ হয়তো থাকতে পারে। এই ছবিটা আমরা দেখি যে মই দিচ্ছে, এবং মই দেওয়ার যে মানুষ এবং গরু, তাদেরকে তিনি ছবির এক প্রান্তে স্থাপন করেছেন, এবং বাকি খালি জায়গায় মোটা ব্রাশের তুলির গতিময় চালনা, এটার মাধ্যমে এই মই দেওয়ার যে গতিময়তা, সেটিকে তিনি খুব অল্পের মধ্যে পরিস্ফুট করেছেন। জয়নুল আবেদিন 1951 সালে বৃত্তি নিয়ে লন্ডনে স্লেড স্কুল অব আর্টে একটি কোর্স করতে যান, এবং সেই সময় তার লন্ডন থাকা অবস্থায় দুটি প্রদর্শনী হয়। একটি হচ্ছে ডিসেম্বর 51, আর একটি হচ্ছে 52 জানুয়ারিতে, পরপর দুটি প্রদর্শনী হয়। এবং এই প্রদর্শনীগুলির প্রেক্ষাপটে তখনকার খুব বিখ্যাত শিল্প সমালোচক, যিনি অন্যতম শ্রেষ্ঠ একজন শিল্প সমালোচক হিসেবে গণ্য হতেন, তিনি এটা নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন, যেটা প্রথম পাতাটা আমরা দেখলাম। এরিক নিউটন জয়নুল আবেদিনের ছবি দেখে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার একটি মন্তব্য, একটি অংশ আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, ইন সো ফার as the drawings are documentary, they are occidental, yet behind the diarist's selective eye is the contemplative oriental mind. অর্থাৎ যে চিত্রগুলি আমরা দেখছি তার গঠন অক্সিডেন্টাল, পাশ্চাত্যের মতো, কিন্তু এর পিছনে যে শিল্পীর মনটি কাজ করছে, যে মনটি ভাবছে, কন্টেমপ্লেট করছে, সেই মনটি হচ্ছে ওরিয়েন্টাল বা প্রাচ্যদেশীয়। এবং পরে তিনি বলছেন, জয়নুল আবেদিনের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মিলন আমি দেখতে পাচ্ছি, এটা হয়তো পাকিস্তানি শিল্পের একটা গতিপথ নির্মাণ করতে পারে। তো অত্যন্ত প্রশংসা করে তিনি লিখেছেন, এবং এরিক নিউটনের মতো মানুষের কাছ থেকে এরকম অভিনন্দন পাওয়া নিশ্চয়ই একটা খুব বড় ঘটনা। এরপরে তিনি আবারও এই ছবি তো সংগ্রাম নামে যেটি পরিচিত, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জয়নুল আবেদিনের সেই একই বিষয়, মানুষ সংগ্রাম করছে, তার সাথে পশু আছে। এখানে একটা গরু গাড়ি,
কাদা আটকে গেছে, তাকে ঠেলে ওঠাবার চেষ্টা করছেন একজন মানুষ, তার সাথে পশু যোগ দিয়েছে। এই যে সংগ্রাম, এই সংগ্রামটা নানান রূপে তিনি প্রতিহত করেছেন এবং মানুষের, সাধারণ মানুষের সংগ্রাম, সেই মানুষ ধর্ম পরিচয়হীন, সেই মানুষ গোত্র পরিচয়হীন, সেই মানুষ একেবারে মাটির মানুষ, পৃথিবীর মানুষ, এবং তিনি একেবারে সর্বনিম্ন প্রান্তে যিনি অবস্থান করছেন, সেই মানুষের যে সংগ্রাম সেটি তিনি তুলে ধরছেন। অর্থাৎ যে কথাটা আমি বলছিলাম যে মানুষকে খুব বড় করে দেখানো, সেটি জয়নুল আবেদিনের ছবির মধ্যে আমরা দেখছি যে বিষয় হিসেবে বারবার ফিরে আসছে। জয়নুল আবেদিন বাংলাদেশের যে নিজস্ব লোককলা আছে তার কাছ থেকেও প্রেরণা নিয়ে ছবি আঁকবার চেষ্টা করেছেন। তিনি বেশ কিছু ছবি এঁকেছিলেন, তবে হয়তো আরো যদি অনুশীলন, আরো যদি নিরীক্ষা তিনি এখানে করতেন, হয়তো আমরা তার কাছ থেকে আরো লোককলা আশ্রিত চিত্র সম্ভার পেতাম। তো এখানে আমরা দেখছি গুণটানা, এখানে লোককলার ধারাকে তিনি মেশাতে চেয়েছেন। আরো কয়েকটি নমুনা আমরা দেখি, এগুলো 50-এর দশকে মূলত। এই ছবিটির নাম হচ্ছে পাইন্নার মা। পাইন্নার মা এক ছবির নাম হওয়াও সেই যুগে একটু কিন্তু ভিন্ন রকমের ব্যাপার। সম্ভবত পাইন্নার মা তাদের বাড়ির মহিলা কর্মী হবেন, কিন্তু নামকরণের অনন্যতা এখানে আমাদের মনে রাখতে হবে। এবং এই যে মানুষকে বড় করে দেখানো, মনিউমেন্টাল করে দেখানো, এখানে আমরা দেখছি যে পাইন্নার মা গলা অনেক লম্বা হয়ে তিনি একেবারে ছবির উপর পর্যন্ত স্পর্শ করেছেন, এবং এখানে মানুষটি সমস্ত চিত্রপট জুড়ে আছে। 50-এর দশকে তার অনেক সৃজনশীলতার পরিচয় আমরা পেয়ে যাই জয়নুল আবেদিনের। তিনি একই সঙ্গে একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন, একই সঙ্গে শিল্প সৃষ্টি করছেন, বিদেশে প্রচুর বিদেশ ঘুরেছেন তিনি এই সময়। তো সেগুলো করছেন, কিন্তু তার সৃজনশীলতা অব্যাহত থাকছে। এবং আমরা দেখছি যে 55 সালে তিনি করাচিতে একটি প্রদর্শনী করেছেন, এবং সেই প্রদর্শনীতে ক্যাটালগ, তার যে প্রচ্ছদে আমরা দেখছি যে লোককলা আশ্রিত চিত্র স্থান পেয়েছে, অর্থাৎ এটিকে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। 60-এর দশকে জয়নুল আবেদিন মূলত এই ধরনের ছবি এঁকেছেন। খাগের কলমের কালো রেখা, সামান্য জল রঙের প্রয়োগে বাংলার যে প্রকৃতি সেটাকে তিনি খুব বড় করে দেখে তাকে উপস্থাপন করেছেন বারবার। প্রকৃতি চিত্র আমরা দেখব যে আকাশ এবং জল একাকার হয়ে গেছে। এটা পূর্ববঙ্গের একটি নিজস্ব চিত্ররূপ, প্রকৃতির রূপ, যেখানে জলের বিস্তার বিশাল এবং আকাশের বিস্তারের সঙ্গে তার যে সম্পর্ক, সেটিকে তিনি তার এই ধরনের ছবিতে উপস্থাপন করার চেষ্টা করেছেন। একেবারে শেষ জীবনে এসে তিনি একটি বড় তেল রং চিত্র আঁকায় হাত দিয়েছিলেন। তেল রং ছবি জয়নুল আবেদিন আমরা খুব বেশি দেখি না। সংগ্রাম ছবিটি তিনি দুবার এঁকেছিলেন, একবার তেল রঙে এঁকেছেন, এবং এই ছবিটিতে আমরা দেখি যে একটা বড় ছবি তিনি হাত দিয়েছেন। এখন জীবনের শেষ পর্যায়ে এসে 1976 সালে, যে বছর তিনি মারা গেছেন, স্নানরতা রমণী। এবং বিষয়ের দিক থেকেও আমরা দেখি যে স্নানরতা রমণী তার ছবিতে আমরা তেমন একটা দেখি না, এটি তার মৃত্যুর কারণে অসমাপ্ত রয়েছে। তবে এই সময় তার আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তিনি একটি নতুন ধারা, নতুন শৈলীতে যাওয়ার চেষ্টা করছেন। মোমের ড্রয়িং করে তার উপরে কালি দিয়ে, যেখানে মোমটা একটা নেগেটিভ লাইন তৈরি করে, অর্থাৎ মোমের গায়ে কালি লাগে না, তার ফলে সেখানে সাদা রেখা তৈরি হয়, সেভাবে তিনি কিছু ছবি এঁকেছেন। এই যে আবারও এই ছবি তিনি বহুবার এঁকেছেন, ঝড়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়া, গরুর পাল, এখানেও কিন্তু সেই পারস্পরিক যে সংগ্রামের রূপ সেটা তিনি আঁকছেন। গ্রামের নারীরা, তিনি বারবার মানুষকে দেখিয়েছেন উদ্বাস্তু রূপে, তার যে আশ্রয় সেটি সে হারাচ্ছে, সে অনিশ্চিত যাত্রার দিকে যাচ্ছে, তার সর্বস্ব হারিয়ে, এরকম মানুষ তিনি বারবার তার ছবিতে এসেছেন। তিনি 1970 সালে শুরুর দিকে নবান্ন নামে একটি প্রদর্শনী নিজেই আয়োজন করেছিলেন, এবং সেটার জন্য তিনি একটা বড় চলচ্চিত্র এঁকেছিলেন, 65 ফিট দীর্ঘ। এবং এই চিত্রটিতে বলা যেতে পারে যে বাঙালির দৈনন্দিন জীবনের একেবারে একটি আখ্যান যেন এখানে উঠে এসেছে। সেই ছবিতে আমরা দেখি যে তিনি সেই একই মোমের প্রয়োগ করছেন,
এবং বাঙালি জীবনে আদ্যপান্ত নানান কিছু ঘটনা তিনি তুলে ধরছেন। এখানে আমরা দেখছি যে বিয়ের পর বউকে নিয়ে পালকিতে করে যারা বরযাত্রী তারা ফিরে যাচ্ছেন, সেরকম একটি দৃশ্য, এবং অনেক রকমের দৃশ্য আছে। এরকমের ধান ভানার দৃশ্য আছে। এখানে দুটো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নিচে আমরা সেই একই দৃশ্যটা আবার দেখছি। বিয়ের পরে কনেকে নিয়ে যাচ্ছে বরযাত্রীর দল, কিন্তু উপরের ছবিটা হচ্ছে এর শেষ অংশ, একেবারে সমাপ্তির জায়গা। সেখানে দেখছি আমরা আবারও সেই বাস্তুহারা মানুষ, সেই তার সর্বস্ব হারিয়ে সে আবার চলেছে অনিশ্চিতের পানে। এই যে মানব জীবনের এই অনিশ্চিতি, এবং বিশেষ করে দরিদ্র নিম্নবিত্ত মানুষের জীবনের যে বারবার তারা প্রতারিত হচ্ছে, বারবার তাদেরকে স্থানচ্যুত হতে হচ্ছে, তাদেরকে অনিশ্চিতের পথে যেতে হচ্ছে, এই ব্যাপারটা জয়নুল আবেদিনের ছবিতে বারবার এসেছে। তাদের প্রতি তার যে অসাধারণ সহানুভূতি, এটা বারবার আমরা প্রত্যক্ষ করি তার ছবির মধ্যে। 1974-এ বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হয়েছিল, সেইখানে মানুষের যে দুর্গতি তিনি কিছুটা দেখেছেন, সেটাও তিনি এঁকেছেন। কিন্তু এই মানুষের দুর্ভাগ্যকে তিনি কখনোই মারেননি, এবং সবসময় এটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যেটাতে মানুষ কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। যেমন এটিও একটি দুর্গত মানুষের ছবি হিসেবে তিনি বহুবার বিভিন্ন জায়গায় এটি স্থাপন করেছেন। 70 সালে যে পূর্ব বাংলায় পূর্ব পাকিস্তানি তৎকালীন ভয়াবহ ঘূর্ণিবার্তা হয়েছিল 12ই নভেম্বর, এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেটি তাকে তাড়িত করেছিল। এবং বলা যেতে পারে যে জয়নুল আবেদিন শেষবারের মতো ঝলসে উঠলেন। তার সেই দুর্ভিক্ষের রেখাচিত্র যেন আবার বাংময় হয়ে উঠল মনপুরা চিত্রে, এবং মনপুরা চিত্রের মধ্য দিয়ে জয়নুল আবেদিন আবারও তার যে রেখার শক্তি, তার প্রাণবন্ততা নিয়ে তিনি আবার উপস্থিত হলেন। মনপুরা সত্তর নামে তিনি একটি স্ক্রল চিত্র আঁকলেন, যেটি 30 ফুট লম্বা, এবং এটিতে তিনি বলা যেতে পারে শেষবার আমরা জয়নুল আবেদিনের যে শক্তিমত্তা যেমন দেখতে পেলাম, তেমনি মানব সত্তার যে জয়গান তিনি সারা জীবন গিয়েছেন, তারও একটা খুব শক্তিমান রূপায়ণ আমরা দেখতে পারলাম। প্রচন্ড জলে তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, ভেসে যাচ্ছে শিশু, ভেসে যাচ্ছে পশু, এবং এর যে প্রবল আলোড়ন, এটি তার অঙ্কন পদ্ধতিতে, এখানেও তিনি মোম ব্যবহার করেছেন, কালি ব্যবহার করেছেন, কিন্তু তার প্রচন্ডতা এমন ভাবে তিনি প্রতিহত করাতে পেরেছেন যে এর শক্তি যেন আমাদেরকেও ভাসিয়ে নিয়ে যায়, এমন একটি উপস্থাপন তিনি করছেন। এবং মানুষের যে প্রবল বাঁচবার বাসনা, সেটা আমরা দেখছি যে কোনো কিছু আঁকড়ে ধরে একজন মানুষ বাঁচবার চেষ্টা করছে। এখানেও সে তার সেই রেখা আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি সবসময় নারীকে একটা বড় ভূমিকায় রাখছেন। এটি একেবারে শেষ অংশের যে তিনি খসড়া করেছিলেন সেটি আমি শেষ করতে চাই জয়নুল আবেদিনের মনপুরার এই চিত্রটি দিয়ে, যেটির মধ্যে আমার মনে হয় যে মানুষের যে শক্তিময়তা, মানুষের যে অপরাজেয় রূপ, তার যেন একটি বিশাল উদাহরণ হিসেবে আমরা এই ছবিটাকে নিতে পারি। এটি একটি পতিত মানুষ, সে দুই হাতের মুঠোয় খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করছে। এ মানুষ হয়তো মৃত মানুষ, এ মানুষ হয়তো মৃত প্রায় অথবা জীবিত, কিন্তু এই মানুষ হচ্ছে সেই অপরাজেয় মানুষের একটি রূপক, যে মানুষকে তিনি তার সমস্ত পথ জুড়ে দেখতে চেয়েছেন, তাদেরকে মহিয়ান করে তুলতে চেয়েছেন, তাদের মানবাত্মাকে সবচেয়ে বড় করে দেখাতে চেয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, মানুষকে তিনি দেখাতে চেয়েছেন অপরাজিত হিসেবে, যে কোনো অবস্থাতেই শেষ পর্যন্ত পরাজিত হয় না। সেই মানুষের সেই একেবারে কঙ্কালসার মৃতপ্রায় মানুষ থেকে শুরু করে এই মনপুরা ঝড়ের বিরুদ্ধে লড়াই করা মানুষ, সব মানুষের কপালে তিনি এঁকে দিতে চান জয় তিলক। মানুষের জয়যাত্রায় যেন জয়নুল আবেদিনের শিল্প রচনার সবচেয়ে বড় বাণী, তার শিল্পের মর্ম কথা
এই কথাটি বলে আমি শেষ করতে চাই। আজকের যে আলোচনা সেটি আমরা এইখানে শেষ করছি। আমাদের ইচ্ছা আছে যে আমরা এটিকে ইউটিউবে উন্মুক্ত করে দেব। যারা দেখবেন শুনবেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যদি তারা ইচ্ছা করেন তাদের মন্তব্য, তাদের প্রশ্ন, তাদের মতামত ইত্যাদি প্রদানের জন্য, তাহলে আমরা ভবিষ্যতে কোন একটা সময়ে হয়তো দিন 10 পরে জুমের মাধ্যমে একটি আলোচনা সভার আয়োজন করতে পারি, যেখানে আমরা মতামতগুলো শুনতে পাবো, অনেক নতুন তথ্য হয়তো পাবো, অনেক মন্তব্য পাবো, অনেক বিশ্লেষণ পাবো, যেটার মধ্যে দিয়ে আমরা সবাই আরো সমৃদ্ধ হব। আমাদের এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে। আমরা এই যে একটি উপস্থাপন আজকে করলাম, এরকম আরো বিস্তৃত উপস্থাপন আরো কিছু আমাদের করবার ইচ্ছা আছে, এবং সেখানে আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করি। আমি সর্বশেষে আমার প্রাক্তন ছাত্র শিল্পী তানভীর পারভেজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, যে ও আমাকে যে কারিগরি সহায়তা প্রদান করেছে, এটি না হলে এই উপস্থাপনটি করা আমার পক্ষে সম্ভব হতো না। তো আজকে আমরা এখানে শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।